চলো, স্পেসিফিকলি অপশন ট্রেডিং যদি আমরা বলে থাকি, তো অপশন ট্রেডিং এমন একটা ট্রেডিং যেটা নর্মালি হাই রিস্ক প্ল্যাটফর্ম। অর্থাৎ আমরা যখন ট্রেডিং করছি, ইকুইটি ক্যাশে যখন ট্রেড করছি, সেটা যতটা না রিস্কি, তার ডবল রিস্ক বলতে পারো অপশন ট্রেডিংটা। এবং অপশন ট্রেডিং থেকে নর্মালি যেমন মনে হয় দিনে টাকা ডবল করা সম্ভব, তেমন কিন্তু দিনে টাকা জিরো হতেও পারে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তৃতীয়ত, অপশন ট্রেডিং এমন একটা ট্রেডিং যেখানে আমাদের দেখা গেছে প্রায় 93% কাছাকাছি এখানে মার্কেট থেকে লস করে। তো আর তারপরে যদি একটা কথা তোমাদেরকে বলে রাখি, অপশন ট্রেডিং তারাই করবে যাদের মার্কেটের মিনিমাম 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা আছে, সাথে সাথে মানে প্রফিটেবল অভিজ্ঞতা আছে। যারা অলরেডি ইকুইটি মার্কেটে লুজার, তো তাদের ক্ষেত্রে কিন্তু অপশন ট্রেডিং থেকে যে বড় কিছু করতে পারবে সেটা ভেবো না। কারণ অপশন ট্রেডিং এর প্রথমত অপশন ট্রেডিংটা নর্মাল মানুষদের জন্য না। যারা খুব পয়সাওয়ালা, তাদেরকে অপশন সেলার যারা আছে তাদের জন্য স্পেসিফিকলি অপশন মার্কেটটা। কারণ আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি, আমি এর আগেও বলেছি যে নর্মালি অপশন ট্রেডিং এর উপরে আমাদের খুব ইন্টারেস্ট। কেন ইন্টারেস্ট? কারণ যে স্টকটা কিনতে, যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিই, মোটামুটি রিলায়েন্স ইন্ডাস্ট্রি এক লট ইজিক্যাল টু মোটামুটি 500 শেয়ার। যেটা 500 শেয়ার রিলায়েন্স ইন্ডাস্ট্রি যদি আমরা ইকুইটি থেকে কিনি, তাহলে আনুমানিক আমাদের পড়ে যাবে প্রায় 7 লক্ষ টাকার কাছাকাছি। মানে 500 শেয়ার কিনতে, ইকুইটিতে ক্যাশে কিনতে আমাদের পড়ে যায় 7 লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু ওই একই শেয়ার, 500 কোয়ান্টিটি শেয়ার যদি আমরা অপশনে গিয়ে কিনি, বাই করি, হয়তো আমাদেরকে সরি ফর দ্যাট 50,000ও পেয়ে যেতে পারো, আর 5,000ও পেয়ে, যদি আউট অফ দ্য মানি বাই করো তাহলে 5,000ও পেয়ে যেতে পারো। এই 5,000-এর পাওয়ার লোভে যেহেতু খুব বেশি লিভারেজ পাওয়া যায়, অর্থাৎ খুব বেশি যেহেতু লিভারেজ পাওয়া যায়, সেই জন্য কিন্তু স্পেসিফিকলি আমরা জানি অপশনের প্রতি মানুষের ইন্টারেস্টটা খুব বেশি। এবং অপশনে আমরা যতটুকু দেখেছি যে শেয়ার মার্কেটে যে ভিডিওগুলো মার্কেটে চলে, স্পেসিফিকলি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো চলে, সেখানে তোমরা খেয়াল করবে যে অপশন নিয়ে অপশনটাকে নিয়ে স্পেসিফিকলি এত বেশি ম্যানিপুলেট করেছে মার্কেট, এত বেশি প্রফিট দেখায় মানুষকে, মানুষ এই লোভের খাতিরে অপশনের মধ্যে ঢুকে যায়। কিন্তু বাস্তবে না, বাস্তবে অপশন থেকে অত প্রফিট হয় না। ইকুইটি থেকে বড়লোক হওয়া সম্ভব, কিন্তু অপশন থেকে বড়লোক হতে পারে তারাই যাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, সাথে সাথে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে। কিন্তু নর্মাল তোমরা বায়ার, তোমরা অপশনে তোমাদের 10,000, 5,000, 15,000, 20,000 ক্যাশ আছে, বা 1 লক্ষ টাকার কাছাকাছি ক্যাশ আছে, তোমরা অপশন বাই করছো, সেই ক্ষেত্রে তুমি অপশন থেকে প্রফিটেবল হওয়ার চান্স 99% নেই। আমি যা কিছু বলছি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। 1% চান্স তুমি অপশন থেকে প্রফিটেবল হতে পারো, বাকি 99% চান্স অপশন বায়াররা মার্কেট থেকে প্রফিটেবল হওয়ার চান্স 99% নেই। তোমাদের জন্য প্রথমত তোমরা যেহেতু আমার স্টুডেন্ট, আমার এটুকু জানানোর প্রয়োজন আছে অপশনে ঢোকার আগে অপশনটা কতটা রিস্ক সেটা বোঝার আগে তোমাদেরকে বলি। দেখো, মার্কেট থেকে কোটিপতি যারা হয়েছে আমরা তাদেরকেও ফলো করবো না। মার্কেট থেকে কোটিপতি বেশিরভাগ লোক কিন্তু হয়েছে ইনভেস্টমেন্ট করে, সুইং ট্রেডিং করে, যেটা ইকুইটি ক্যাশের উপর হচ্ছে, ইনভেস্টমেন্ট প্লাস সুইং ট্রেডিং করে, যেটা থেকে তোমরা কোটিপতি হওয়া সম্ভব হয়তো। কিন্তু তোমরা যদি মনে করো যে তারপরে একটা পার্ট আছে ইন্টারডে, ইন্টারডে ট্রেডিং ইকুইটি ক্যাশের উপরে যদি ইন্টারডে ট্রেডিং করো, সেখান থেকেও কিছু একটা করার সম্ভাবনা আছে। সেখানেও মার্কেটটাকে খুব ম্যানিপুলেট করার সম্ভাবনা খুব কম থাকে, কারণ মার্কেটটা যে কেউ চাইলে নাড়িয়ে দিতে পারে না ইকুইটি মার্কেটে। কিন্তু অপশন মার্কেটে যেহেতু একটা প্রাইস অনেক অনেক জায়গায় ডিভাইড করা আছে, সেই জন্য অপশনে ম্যানিপুলেট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর দ্বিতীয়ত, অপশন মার্কেটটা কিন্তু অ্যাকচুয়াল কন্ট্রোল করে সেলাররা, বেশিরভাগ সময় দেখেছি আমি। তো তোমরা যেহেতু সেলার না, তোমরা চাইলেও কিন্তু মার্কেট সবসময় তোমার ফেভারে যাবে না, কিন্তু সেলাররা চাইলে বেশিরভাগ টাইম তাদের ফেভারে মার্কেটটাকে নিয়ে চলে যাবে। তো সেই জন্য তোমাদেরকে এটাই বলা, অপশনটা শুধুমাত্র আমরা শিখছি এডুকেশনাল পারপাস। এখন এই অপশন শেখার পরেই তোমরা যদি অপশনে ট্রেড করতে যাও, তাহলে কিন্তু তোমাদের জন্য মহা বিপদ আছে। অপশনটাকে শেখার পর ইকুইটি থেকে কিভাবে আমরা প্রফিটেবল হতে পারি সেই প্ল্যানিং করো। এটা না যে অপশন শিখছো মানে কালকে থেকে অপশনে ট্রেড করবে, কারণ অপশনে তো আমরা জানি 1,000 টাকা থাকলে 1 লক্ষ টাকার কাছাকাছি মাল কেনা যাচ্ছে অনেক সময়। জাস্ট 1 লক্ষ টাকা না হলেও তো 10,000, 20,000 টাকার মাল কেনা যাচ্ছে। তার মানেটা কি, এখানে আমরা যাবো, এখানে অনেক বেশি মার্জিন পাওয়া যাচ্ছে, যেখানে বেশি মার্জিন পাওয়া যায় সেখানে বেশি রিস্ক আছে, কথাটা মাথায় রাখবে। সেই জন্য অপশন ট্রেডিং নিয়ে লাফালাফি কেউ করবে না। তোমরা যারা ভাবছো অপশন ট্রেডিং দিয়ে কোটিপতি হবে, 99% চান্স তোমরা যদি বায়ার হয়ে থাকো, আর তোমরা বেশিরভাগ লোক বায়ার, কারণ তোমাদের ক্যাপিটাল তো মার্কেটে প্রথমত 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা নেই। বেশিরভাগ লোক 15-20 লাখ টাকা নিয়ে ট্রেডিং করতে আসেনি। তো তো তার মানে তোমরা 1 লক্ষ টাকার নিচে তোমাদের ক্যাপিটাল আছে বেশিরভাগ লোকের।
98% লোক যত আমার স্টুডেন্ট আছে তাদের ক্যাপিটাল কিন্তু 1 লক্ষ টাকার নিচে। তার মানে তোমরা বায়ার। আর তোমরা যে জিতবে অপশন থেকে তার চান্স 1%। আর তুমি সেলার হতে তাহলে বলতে পারতাম যে 90% 90% চান্স তুমি জিতবে। সেই জন্য প্রথমত অপশনটাকে তোমরা কোনোভাবেই মাথা লাগিও না, কারণ ফেসবুক ইউটিউবে যেভাবে ভিডিও দেখানো হয় অপশন থেকে কোটিপতি হয়ে যাচ্ছে, অপশন থেকে তোমাদেরকে কোটিপতি করে দেবে, এটা ভেবো না। কারণ আমাদের ইন্ডিয়ার মধ্যে যত স্কুল আছে না, যত স্কুল আছে বেশিরভাগ স্কুলে তুমি টিচারদেরকে দেখো, টিচারদের পোর্টফোলিও দেখো, তারা অপশন থেকে কি করতে পেরেছে। যেখানকার টিচাররা, স্বয়ং টিচাররা অপশন বাইং করতে ভয় পায়, সাথে সাথে বারবার সেবি চিল্লে চিল্লে বলছে যে অপশনে উইদাউট প্রপার নলেজ এসো না। আর অপশন বাইং তো একদম সেইভাবে করতে কেউ বলেও না, কারণ আমরা যেহেতু চাই যে একদিনে টাকা ডবল করব, সেই স্বপ্ন নিয়ে এসে লাফালাফি করে টাকাটাকে হারিয়ে চলে যায়। 99%-এর কাছে এই লোক বাইং করতে এসে কিন্তু টাকা হারিয়ে চলে যায় বলে আমার মনে হয়। তো সেই জন্য তোমরা সেই ফাঁদে পা দিও না। হয়তো কোনো একজন মানুষ একদিন অপশন থেকে টাকা ডবল করে ফেলেছে, সে সেই ভিডিওটা নিয়ে না বারবার ইউটিউবে ফেসবুকে ঘুরিয়ে ফিরিয়ে মডিফাই করে করে ছাড়বে। আর এখন অনেক সফটওয়্যারও আছে যেখানে ফেক অনেক কিছু করা যায়, সেগুলোকে বারবার ছেড়ে তারা কোর্স বিক্রি করছে, তারা স্কুল চালাচ্ছে, অনেকে আছে। তো তোমরা তাদের ফাঁদে কিন্তু পা দিও না, তাহলে তোমাদের কিন্তু মহাবিপদ হতে পারে। যেখান থেকে টাকা তৈরি করা সম্ভব, যেখান থেকে টাকা বাড়া সম্ভব সেটা নিয়ে ভাবো। সেটা প্রথমত হচ্ছে ইনভেস্টমেন্ট, তারপর সুইং ট্রেডিং, তারপর ইন্টারডে ট্রেডিং। লাস্ট স্টেজে যেটা আছে তোমরা চাইলে হ্যাজিং করতে পারো। হ্যাজিংটা হয়তো আমাদের ক্লাসে আসবে কি জানি না, হ্যাজিংটা একটু বড় সাবজেক্ট। যদি তোমাদের ক্যাশ বেশি থাকে তাহলে তোমরা হ্যাজিং করেও একটা জায়গা তৈরি করতে পারো। আদারওয়াইজ অপশন নিয়ে বেশি মাতামাতি তোমরা কেউ করো না। অপশন নিয়ে মাতামাতি যেই করেছে, আমার এক্সপিরিয়েন্স তো একটা দীর্ঘদিন মার্কেটের আছে, যেই অপশন নিয়ে মাতামাতি করেছে, বিশেষ করে বায়ারদের কথা বলছি, সেলার মানে বড় লোক, বেশিরভাগ সেলার মানে যার 10 লক্ষ 20 লক্ষ টাকা ক্যাপিটাল আছে সে নর্মালি বড় লোক, তারা কিন্তু অপশন মার্কেট থেকে একটা বড় ক্যাপিটাল গেইন করতে পারে। নর্মালি তো আমরা যারা বায়ার, আমরা কিন্তু অপশন মার্কেট থেকে ক্যাপিটাল গেইন করা আমাদের পক্ষে কিন্তু দুষ্প্রাপ্য। খুব কম টাইম আমরা করতে পারি। আমি নিজে একটা টিচার, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমিও কিন্তু অপশনটাকে প্রচুর ভয় পাই। কারণ অপশন মার্কেটে কি হয় না, এখানে ম্যানিপুলেট করে, যার বেশি টাকা আছে সে চাইলে মার্কেটটাকে নড়াতে পারে, সে চাইলে মার্কেটটাকে হিলাতে পারে, অনেক সময়, সবসময় পারে না, অনেক সময় হিলাতে পারে। কিন্তু ইকুইটি মার্কেটে বেশি টাকা থাকলেও খুব বেশি টাকার প্রয়োজন আছে, 1000 কোটি 2000 কোটি 4000 কোটি টাকার প্রয়োজন আছে, তবে মার্কেটটাকে হিলানো যায়। সেই জন্য তোমরা ভুল করেও যেন অপশনের চক্করে গিয়ে টাকাটা খতম করো না, কারণ অপশন করার একটা সময় তোমাদের কাছে আসবে। মানে আমি তোমাদেরকে যদি বলে থাকি, একটা মনে করো একটা বাইকের স্পিড আছে 150, আমার বাইকের মোটামুটি, আমার একটা বাইক আছে ছোট্ট মতো রয়্যাল, তো 160 স্পিড আছে। এবার 160 স্পিড আছে মানে যে আমি 160 স্পিডে গাড়ি চালাতে পারবো এটা ভেবো না। আমি মোটামুটি 60 70 চিন্তা ভাবনা রাখি। 60 70 মানে হাফ অভিজ্ঞতা আমার আছে, মানে আমার বাইকের প্রতি অতটা অভিজ্ঞতা নেই, বা বাইক আমার অতটা, আমার জন্য অতটা, মানে আমি অত বেশি প্র্যাকটিস করি না স্পেসিফিকলি। যারা রেসিং করে তাদের কাছে কিন্তু বাইক 160 স্পিডে যে বাইক আছে তারা কিন্তু মনে করলে 120 30 40 50 তুলতে পারে। তার পিছনে লজিক কি, তারা কিন্তু দীর্ঘদিন প্রচেষ্টা করে, দীর্ঘদিন স্ট্যান্ড করে প্র্যাকটিস করতে 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 সেই জায়গাটায় এসেছে। তেমনি তোমরা যখন ইকুইটি মার্কেট থেকে প্রফিটেবল হয়ে যাবে, প্রফিটেবল ভালো ইনকাম করতে পারছো 2 বছর 3 বছর ধরে, তারপরে তোমরা অপশন মার্কেটে আসো, তখনই অপশন মার্কেট থেকে হয়তো তুমি একটা জায়গা তৈরি করতে পারো, কম টাকাতে জ্যাকপট তো হয়তো হতে পারে তোমার লাইফে। কিন্তু আদারওয়াইজ তোমরা ভুল করে অপশনের দিকে এখন যেও না। অপশনটাকে আমরা শুধুমাত্র ইকুইটি মার্কেটের জন্য কিভাবে ব্যবহার করব সেটা এখান থেকে কোন কোন ডাটা, যখন আমরা ইকুইটি মার্কেটে ইন্টারনেট ট্রেডিং করব বা স্ক্যালপিং করব, তখন এখানকার কোন ডাটাগুলো আমাদেরকে প্রয়োজন লাগবে, সেই ডাটাগুলো আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। ধীরে ধীরে আমি তোমাদেরকে অপশনের অ্যাডভান্সের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যদি সম্ভব হয়। তখন তোমরা ধীরে ধীরে করে যখন মনে করবে না ইকুইটি থেকে প্রফিট করতে পারছি না, অপশনটাকে বুঝে ফেলেছি, 10 বার 15 বার ব্যাক টেস্ট করবে। ব্যাক টেস্ট করার পর যখন বুঝবে 10 দিনই ব্যাক টেস্ট করে 10 দিনই তুমি সাকসেস হয়ে যাচ্ছ, তখনই অপশনের দিকে এসো, তার আগে কিন্তু না। আর একটা কথা বলবো, যদি সেলার হও খুব ভালো, বায়ার হলে কিন্তু খুব সমস্যা হলেও হতে পারে। চলো এবার আমরা শুরু করব অপশনের। আজকে আমরা জিরো লেভেল থেকে অ্যাডভান্সের দিকে যাব, কারণ যেটা আমরা অলরেডি ক্লাসে হয়ে গেছে এর আগে, তো সেটা একটু রিভাইজ করবো তোমাদের জন্য। রিভাইজ করে আমি অপশনের অ্যাডভান্সের দিকে যাব। অপশনে দেখো আমরা কেন লস করি, তার পিছনে কি কি লজিক আছে আমাদেরকে আগে জানতে হবে। অপশন থেকে কেন লস হয়, কেন অপশন থেকে লস হয় আর কেন লাভ হয়, যদি আমরা জেনে যাই যে অপশন ট্রেডিং থেকে কেন লস হয় আর কেন লাভ হয়, সেটা যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। সেজন্য আমাদেরকে আগে জানতে হবে অপশন ট্রেডিং এ কি করলে লস হয় আর কি করলে লাভ হয়, আর কারা লাভ করে আর কারা লস করে, এটা আমাদের জানতে হবে। এটা যদি আমরা বুঝে ফেলি তাহলে আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা তোমাদের লাইফে হবে। সেজন্য আমাদের প্রথম জানতে হবে কেন লস করে, আর কারা কেন লস করে, কারা লস করে, কেন লাভ হয়, কারা লাভ করে, এবং অপশন ট্রেডিং অ্যাকচুয়াল কাদের জন্য।
অপশন ট্রেডিং এই 99% এর কাছে, যে আমি তোমাদেরকে জাস্ট উদাহরণ হিসেবে বলছি যে বায়াররা লস করে আমার আইডিয়া অনুযায়ী, হতে পারে 99 না 98 না বা 95। তারা যে লস করে কি কি কারণে লস করছে, তারা কোন কোন ভুলগুলো করছে, সেগুলো আমি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করব। সে চোখে আঙুল দিয়ে দেখানোর পর তোমরা নিজেরাই বুঝতে পারবে, যে যারা যারা অলরেডি অপশন ট্রেডিং করেছো তারা বুঝতে পেরে যাবে যে এই ভুলগুলো তোমাদের সাথে হয়েছে বলে আজকের ডেটে কিন্তু তোমরা আবার ব্যাকে চলে এসে ক্লাস করছো। তো চলো সেগুলো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। কারণ যেহেতু এর আগের ক্লাসে অপশনের একটু বেশি আলোচনা করেছি, সেই বেসিকটাও একটু আলোচনা প্রথম করব। কারণ যেহেতু ভিডিও তো আমি করছি, এটা তো আমি চেষ্টা করব কমপ্লিট না হলেও বেশিরভাগ অংশটা এর মধ্যে যাতে আমি শেয়ার করতে পারি। তো চলো, নর্মালি অপশন ট্রেডিং এর জন্য আমি তুমি তোমার ব্রোকার থেকে যেতে পারো। ব্রোকার থেকে আমি আপাতত অপশন ট্রেডিং এর শেখানোর জন্য আমি সেন্সিবলে যাব। সেন্সিবল নর্মালি তুমি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারো সেন্সিবল অপশন চেন সার্চ করে তুমি এই ওয়েবসাইটে চলে আসো। এই ওয়েবসাইটে চলে এলে দেখো এখান থেকে লগ ইন করতে বলবে। লগ ইন নর্মালি তোমার কাছে যদি জিরোদাতে ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, কার কার দেখো জিরোদাতে যদি ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, আর এনজিওলো বা আপস্টক বা আইসিআইসিআই এই চারটের মধ্যে যদি তোমার ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, তাহলে তুমি চাইলে ফ্রিতে লগ ইন করতে পারবে। তা না হলে কিন্তু অনেক পয়সা লাগে, অনেক পয়সা লাগে। এটা পেড সার্ভিস, পেড ওয়েবসাইট। তো আর অলরেডি আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট, যাদের জিরোদাতে ডিম্যাট অ্যাকাউন্ট নেই, তোমরা চাইলে আমাকে কল করে নিতে পারো, ফোন নাম্বার আমি দিয়ে দেবো, কল করে নিতে পারো এবং গ্রুপে আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে ফ্রিতে জিরোদার মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দেবো। চলো ভিডিও শুরু করছি। এখানে আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে নেওয়ার পরে আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব যে কিভাবে অপশন ট্রেডিং এর, প্রথমত আমাদের জানতে হবে অপশন ট্রেডিং মার্কেটে কেন এলো। যদি আমরা জানতে পারি অপশন ট্রেডিং কেন মার্কেটে এলো, এত লস হচ্ছে তারপরেও কেন অপশন ট্রেডিং মার্কেটে চলছে, সেটা আমরা যদি জানতে পারি তাহলে আমাদের জন্য আরো আরো কিছু প্রফিটেবল হতে পারে। তো চলো শুরু করি। তো প্রথমত আমরা যেটা বুঝেছিলাম যে তুমি যার উপরে অপশন অ্যাকচুয়ালি কি হয়, স্পেসিফিকলি মানুষ কি করে এখানে, ইন্ডেক্সের উপরে করে। এখানে কিন্তু অপশন ট্রেডিং স্টকের উপরে খুব কম মানুষ করে, কারণ স্টকের উপরে ভলিউম অনেক কম থাকে। তাই বেশিরভাগ মানুষ কিন্তু ইন্ডেক্স, যেমন নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি, সেন্সেক্স, এইরকমই ইন্ডেক্সের উপর বেশিরভাগ মানুষ কিন্তু ট্রেড করে, অপশন ট্রেডিং করে। তো আমি ইন্ডেক্সের মধ্যে বেস্ট ইন্ডেক্স যতটুকু জানি আমার নিফটি 50। তো আমি নিফটিটাকে এখানে নিয়ে নিচ্ছি। নিফটিটা নামার পরে আমি এবার তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো, একটু টাইম নিয়ে বোঝাবো। তো হুড়পাড় করার প্রয়োজন নেই, আর কাউকে এখন কেউ প্রশ্ন করবে না। তোমাদের প্রশ্ন অবশ্যই আমি নেবো। আমি যতটুকু শেখাচ্ছি তোমরা বুঝতে পারছো কিনা বা কোথায় আমার ঘাটতি থাকছে, সেগুলো তোমরা আমার ধীরে ধীরে করে বলবে, আমি সেটা ধীরে ধীরে করে তোমাদের সামনে কভার করার চেষ্টা করবো। তো চলো আমি একটা পেন পেন্সিল নিয়ে নিই। প্রথমত আমরা নর্মালি অপশন ট্রেডিং এ যতটুকু জানি, যে দেখো আমরা স্টকের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রাইস থাকে। স্টকের ক্ষেত্রে আমরা দেখেছি একটা প্রাইস থাকে, কিন্তু অপশনের ক্ষেত্রে, এক সেকেন্ড কেউ একজন জয়েন করলো, চলো। অপশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে অনেকগুলো প্রাইস আছে। যেমন আমরা মনে করি যদি নিফটি দেখি, নিফটি নর্মাল এই একটাই প্রাইস, কিন্তু এখানে কতগুলো প্রাইস দেখতে পাচ্ছ, এতগুলো স্ট্রাইক প্রাইস, এতগুলো প্রিমিয়াম, মানে এতগুলো তোমাদেরকে ডিভাইড করে দিয়ে রেখেছে। তো তোমাদেরকে, আমরা যারা অপশনে ট্রেড করতে আসি, আমরা জানি না স্পেসিফিকলি, বেশিরভাগ মানুষ জানে না যে এই গামাটা কি, ভেগাটা কি, থিটাটা কি, ডেল্টাটা কি, ওয়াই কি, কল কলপুটটাই জানে। বেশিরভাগ মানুষ কিন্তু গামার কি কাজ, গামা ব্লাস্ট কাকে বলা হয়, গামার কিভাবে অ্যাডভান্টেজ নেব, এবং এখানে যে এতগুলো প্রাইস আছে কোন প্রাইসটা আপনার জন্য বেস্ট, ভেগাটা কি, থিটাটা কি, ডেল্টাটা কি। অ্যাকচুয়াল অপশনটা না তো ইজি ব্যাপার না, এটা অ্যাডভান্স লেভেলের। তো এগুলো আমাদেরকে ধীরে ধীরে করে জানতে হবে, এবং আজকের ক্লাসে আমি চেষ্টা করব বেশিরভাগটা তোমাদের সাথে শেয়ার করতে। এই গামা কাকে বলা হয়, গামা কি কাজে লাগে, গামা ব্লাস্ট ব্যাপারটা কি, যদি সম্ভব হয় থিটা কি, ডেল্টা কি, এগুলো আমরা ধীরে ধীরে করে বোঝানোর চেষ্টা করব। তো অফ টাইমে যার মনে হচ্ছে সে জয়েন করে যাচ্ছে, মানে যার মনে হচ্ছে, যার যখন ইচ্ছা হচ্ছে সে তখনই জয়েন করছে। চলো, তো প্রথমত আমরা শুরু যেহেতু জিরো থেকে করতে চাইছি, তো তুমি চাইলে এখান থেকে তোমার যে ইন্ডেক্সের উপর তুমি ট্রেড করতে চাইছো বা যে স্টকের উপর ট্রেড করতে চাইছো, সেখানে এখানে তুমি সার্চ করে নিলে। করে নেওয়ার পরে প্রথমত আমাদেরকে বুঝতে হবে, দেখো প্রথমত আমাদের প্রথম জিনিস যেটা আছে কল আর পুট। তো কল আর পুট ব্যাপারটা কি, এটা আগে বুঝতে হবে। কল বলতে কি বোঝাচ্ছে, কল বলতে যখনই তোমার মনে হবে, দেখো এই প্রাইসটা, এটা মেন প্রাইস, এটা মেন প্রাইস, এটা মেন প্রাইস। তোমার যদি মনে হয় যে এখন চলছে দেখো নিফটি 25,320, তোমার যদি মনে হয় নিফটি 26,000-এর দিকে যাবে, অর্থাৎ 26,000 না হলেও 25,500-র দিকে যাবে, 25,000, সরি আমার এসে মাউস দিয়ে লিখছি খারাপ হয়ে যাচ্ছে, সমস্যা নেই, 25,500-র দিকে যাবে, তাহলে তুমি কি করবে,
তাহলে তোমার কাছে মেন, তুমি যেহেতু বায়ার, প্রথমে আমরা অপশন বাইংটা শিখবো, তারপরে সেলিংটা বোঝার চেষ্টা করবো। তুমি এখন যেহেতু তোমরা বায়ার, আমরা বেশিরভাগ লোক বায়ার, তো বায়ারটা নিয়ে ক্লাসটা করানো, আর অপশন সেলিংটা গেলে একটু সময় লাগবে। তো সেটা আমরা ধীরে ধীরে আজকে ক্লাস যদি সম্ভব হয় করবো, নাহলে পরের ক্লাসে কভার করার চেষ্টা করবো। তো তোমার যদি মনে হয় 25,320 থেকে মার্কেট 25,500 দিকে যাবে, তাহলে তুমি কি করবে? কল বাই করবে, কল বাই করবে, কল এখান থেকে বাই করবে। এবং এখানে অনেকগুলো স্ট্রাইক প্রাইস আছে, কোনটা বাই করবে, লাস্ট ট্রেডেড প্রাইস, এর মধ্যে কোন একটা বাই তোমাকে করতে হবে। এতগুলো আছে, দেখতে পাচ্ছ এতগুলো আছে। তো এর মধ্যে আরো নিচে অনেক আছে, তুমি কোনটা বাই করবে সেটা আমাদের বোঝার আছে। তাহলে নর্মালি তুমি বোঝো যে, তুমি এটুকু বোঝো যে তুমি যে স্টকটাতে বাই করছো বা যে ইন্ডেক্সটাতে ট্রেড করছো, তোমার যদি মনে হয়, তোমার যদি প্রেডিকশন থাকে মার্কেট উপরের দিকে যাবে, তাহলে কল বাই করবে। অপোজিটে যদি তোমার মনে হয় এখান থেকে 25,500 দিকে যাবে না, মার্কেট নিচের দিকে আসতে পারে, কোন দিকে আসতে পারে? 25,000, 25,000-এর দিকে আসতে পারে, অর্থাৎ নিচের দিকে নামতে পারে, তাহলে তুমি কি করবে? পুট বাই করবে। স্যার ডিসপ্লেতে কিছু শো করছে না, দেখা যাচ্ছে না কিছু। আচ্ছা, বাকিটা দেখতে পাচ্ছ? তোমার নেট ডিস্টার্ব মনে হয়, নেট ঠিক করো, আমরা দেখতে পাচ্ছি। ওকে, চলো হ্যাঁ ইংরেজি। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বেসিকটা কি বুঝলাম? যদি আমার মনে হয় যে, দেখো আমার প্রথমত দেখো এই মার্কেট আর ওই মার্কেটের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, সেটা আমি তোমাদেরকে বোঝাবো, বোঝার চেষ্টা করব। তাহলে আমরা নর্মালি কি বুঝলাম? যদি মনে হয় যে যে স্টকটাতে বাই করছো এটা মেন মেন, কিন্তু এগুলো আন্ডারলাইন অ্যাসেট, এগুলো আন্ডারলাইন অ্যাসেট, যে প্রাইস গুলো আছে এগুলো আন্ডারলাইন অ্যাসেটের প্রাইস প্রাইস, তো এটা নিয়ে বেশি মাথা ঘামিও না। তোমার টার্গেট থাকছে মেন 25,320 চলছে মার্কেট। যদি তোমার মনে হয় এখান থেকে মার্কেটটা উপরের দিকে যেতে পারে, অর্থাৎ 25,500 দিকে যেতে পারে, 25,320 থেকে 25,350, 360, 25,400 এই উপরের দিকে যেতে পারে, তাহলে তুমি কি করবে? কল বাই করবে। আর যদি তোমার মনে হয় যে মার্কেট পড়তে পারে 25,320 থেকে মার্কেট নিচের দিকে আসতে পারে, 25,000-এর দিকে আসতে পারে, তাহলে তুমি পুট বাই করবে। তাহলে আমরা বাইং ব্যাপারটা বুঝলাম, যদি ওঠে তাও বাই করব, যদি পরে তাও বাই করবো। কেন এই বাইয়ের ফ্যাসিলিটি রেখেছে দুদিকে? আমরা নর্মালি কি জানতাম, আমরা যখন স্টকে ট্রেড করতাম, তাহলে যদি মনে হয় কোনো স্টকের প্রাইস উঠবে তাহলে বাই করতাম, যদি মনে হয় কোনো স্টকের প্রাইস পড়তে পারে তাহলে আমরা শর্ট সেল করতাম বা সেল করতাম। কিন্তু ইকুইটি, এটা অপশনের ক্ষেত্রে তোমার দুদিকে বাইয়ের অপশন দিচ্ছে, উঠলেও বাই করতে পারো, পড়লেও বাই করতে পারো। উঠলে কল বাই করবে, পড়লে পুট বাই করবে। তোমার যদি মনে হয় মার্কেট পড়বে তাহলে পুট বাই করবে। কিন্তু এখানে একটা ব্যাপার কি হচ্ছে, এখানে সেলিং ব্যাপারটা তোমাদের তোমাদের জন্য রাখেনি এখন। কেন রাখেনি? কারণ তোমাদেরকে বোকা বানানোর জন্য সেলিংটা আলাদা পার্টে রেখেছে, সেটা বুঝবো। এখানে দুটো ক্ষেত্রে কেন বাইং করছে, কারণ ওরা চাইছে যে এনি হাউ তুমি মার্কেট ট্রেড করোই করো, অপশনে এসছো মানে তোমার এখানে মোটামুটি সমস্যা ক্রিয়েট করবে। তুমি টাকা নিয়ে এসছো মানে তোমার ধরে ফেলেছে এরা। তোমার পড়লেও তুমি জানো যে মার্কেট পড়লেও আমি একটা পজিশন নেবো, বা উঠলেও পজিশন নেবো, তোমার দু সাইডে পজিশন তোমার জন্য খুলে রেখেছে। মানে দুদিকে বাঘের গুহা আছে, এদিকে বাঘ আছে, এদিকে মনে করতে পারো কুমির আছে, সরি, উপরে ডামায় বাঘ বসে আছে, নিচে কুমির আছে। তো তুমি এখন কোন দিক যাবে? এই অপশনটা মানে বায়ারদের জন্য দুদিকে বসে আছে, এই একটা বাঘ বসে আছে, পুটে বাঘ বসে আছে, কলেও বাঘ বসে আছে, দুজনে তোমাদেরকে বাইং অপশন দিচ্ছে। তাহলে আমরা নর্মাল কি বুঝলাম? যদি মনে হয় আমাদের প্রেডিকশন যদি হয় যে মার্কেট উপরের দিকে যেতে পারে, তাহলে আমরা কল বাই করব। যদি আমাদের মনে হয় মার্কেট নিচের দিকে আসতে পারে, তাহলে আমরা পুট বাই করব। একটু জল খেয়ে নি, এক সেকেন্ড। তাহলে প্রথম ফান্ডাটা আমাদের গেল, সেকেন্ড ফান্ডায় আসি। তাহলে কল পুট আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। এইবার চলো, এইবার এখানে আমরা কিছু বোঝার চেষ্টা করব। আবার কেউ একজন জয়েন করলো, কোন একটা মহাপুরুষ এত রাত্রে জয়েন করলো, চলো সমস্যা নেই। তো তো এইবার এইবার আমরা সেকেন্ডটা কি বুঝবো? এবার আমরা সেকেন্ডটা বুঝবো যে অনেকে শুনেছি ইন দা মানি, অ্যাট দা মানি, আউট অফ দা মানি। তো এইগুলো একটা মাহাত্ম্য আছে। সেটার জন্য আমরা যেখানে বর্তমান মার্কেটটা চলছে 23,300, দেখো এখানে একটা কালারটা ডিপ কালার করা আছে, দেখতে পাচ্ছ 25,350 ডিপ কালার করা আছে, 25,300 কাছে চলছে। এ 50 পয়েন্ট পরে পরে যেহেতু স্ট্রাইক প্রাইস হয়, তো সেজন্য 25,320 তা কোনো হয় না, হয় 25,300 হবে কিংবা 350 হবে, এখানে 50টাই নেওয়া হয়েছে। তো এইবার এইখানে যেটা আছে, এটাকে প্রথমত যে লাইনটা আছে, যেটা মার্কেট বর্তমানে যে জায়গাটা চলছে, এটাকে আমরা বলে থাকি এটিএম, অ্যাট দা মানি। এটাকে আমরা বলে থাকি এটিএম, এ টি, আসলে আমার মাউস থেকে লিখতে সমস্যা হয়। আচ্ছা, এটাকে আমরা বলে থাকি এটিএম। এটা এটিএম উল্টো দিকে, এটা কল সাইডে এটিএম, পুট সাইডেও এটিএম, কারণ দুটো এটিএম এক, তাহলে এখানেও আমরা এটাকে আমরা বলছি এ টি
এম। আর আমি ক্লাসটাকে এমন ভাবে বোঝানোর তোমাদের চেষ্টা করবো যাতে একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে, জড়িয়ে পেঁচিয়ে না। অপশনটা খুব কঠিন না, কিন্তু যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি তাহলে ব্যাপারটা আমাদের আয়ত্তে আসবে এবং ফিউচার এখানে আমরা টেট করে একটা জায়গা করলে করতে পারি। সেজন্য আমরা ঘুরপাড় করবো না, একটা একটা জিনিস বোঝার চেষ্টা করবো কোনটা কিভাবে কাজ হচ্ছে, যাতে একটা ভিডিও দেখার পরেই তোমার পরে যারা ক্লাসের পরে এই ভিডিওটা যাতে তোমার আর একবার দুবার দেখলে তোমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, বেশিরভাগ কনসেপ্ট। তাহলে আমরা বুঝলাম যেটা বর্তমানে যে লেভেলে মার্কেট চলছে সেটাকে আমরা এটিএম বলে থাকি, কলের সাইডেও সেটা এটিএম, পুরের সাইডেও এটিএম। এবার তার উপরের সাইডটা, উপরের পজিশনটাকে আমরা বলে থাকি ইন দা মানি। ইন দা মানি মানে ভিতরের দিকে। ভিতরের দিকে কেন বলছি দেখো, 25,000, তোমরা কনসেপ্টটা বোঝো। ইন দা মানি আউট অফ দা মানি গুলিয়ে যাবে না, আমি তোমাদেরকে ডিপলি বোঝাবো। আমি তোকে শুরুতে বললাম না, একটা বাচ্চা ছেলে যাতে বুঝতে পারে সেভাবে বোঝানোর চেষ্টা করবো। দেখো ভিতরের মানে যেটা হয়ে এসছে, ইন মানে ভিতর, যেটা হয়ে এসছে। দেখো এখানে 25,350, 25,300, 25,250, মানে এগুলো তো হয়ে এসছে, তার মানে এটা ভিতরেরটা। তো এই ভিতরের গুলোকে আমরা বলে থাকবো ইন দা মানি, ITM। তাহলে ভিতরের গুলো বলে থাকবো অ্যাট দা মানির উপরে গুলো বলে থাকবো ITM, ইন দা মানি। এটা ভিতরেরটা। এর উপরের গুলো এখান থেকে শুরু করে এই উপরে যতটা আছে ততটাকে আমরা ইন দা মানি বলবো। আচ্ছা, এর নিচেরটাকে বলবো আউট অফ দা মানি, মানে যে প্রাইসটা এখনো আসেনি। খেয়াল করে দেখো এখানে 23,000, 25,350, তারপর 25,300, 25,400, 25,450, এগুলো এখন তো আসেনি, এগুলো বাইরে আছে। খেয়াল করো বাইরে আছে, এই জন্য এটাকে আমরা বলছি আউট অফ দা মানি, OTM। এটা কল সাইডে হলো। তো এবার বোঝো, এবার এইখানে এর উল্টোটা হচ্ছে পুট সাইডে হবে। উল্টোটা হবে, কিন্তু তোমার তো বলতে পারো যে স্যার এখানে তো দামটাও উল্টো নি, একটাই তো দাম আছে। তো এইখানে তোমাদেরকে ভাবতে হবে, একটু বোঝার চেষ্টা করো। এইখানে ইন দা মানি মানে প্রাইসটা বেশি হবে। দেখো 500, 460, দেখতে পাচ্ছ ইন দা মানি, যত ভিতরে তো দাম বেশি। আর যত আউট অফ দা মানি মানে এইখান থেকে শুরু হচ্ছে, এটা যদি এটিএম, এর পর থেকে কমতে 161, 140, 120, 104, 89। অর্থাৎ ইন দা মানির ক্ষেত্রে, কলের ক্ষেত্রেও যা হবে পুটের ক্ষেত্রে তাই হবে। দেখো কলের ক্ষেত্রে ইন দা মানি মানে যেগুলো বাড়ছে, আর কলের ক্ষেত্রে, আর আউট অফ দা মানি মানে কমছে। তেমন পুটের ক্ষেত্রেও, যেহেতু তোমরা খেয়াল করে দেখো এখানে প্রাইস গুলো দেখো, এখানে 52, তার মানে এইখান থেকে এটা আমাদের এটিএম, এর পর থেকে নিচের গুলো বাড়ছে। দেখো 210, 300, 239, 259, তার মানে এর ক্ষেত্রে নিচের গুলো এটিএম হবে, সরি আইটিএম হবে, ইন দা মানি হবে, যেটা বাড়ছে ITM। আচ্ছা, আইটিএম হলো। তো এটা আমরা বুঝলাম। আর যেহেতু কমছে, এর কমের ক্ষেত্রে আমরা যেমন এই দিকে যেমন কমছিল, দেখো 161, 140, 120, 189, মানে কমছে। যেদিকে কমছে সেটাকে ওটিএম বলা হয়। এখানেও খেয়াল করে দেখো, 185 থেকে কমছে 163, 141 কমছে। এই একটা হচ্ছে, এই একটা জিনিসটা খেয়াল রাখ পুটের ক্ষেত্রে, কলের ক্ষেত্রে। তো এটাকে আমরা তখন বলবো, যেটা কলের যেটা ইন দা মানি ছিল, পুটের সেটা আউট অফ দা মানি, OTM, OTM। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ওটিএম, এটিএম, আইটিএম ব্যাপারটা কি। এইবার আমাদেরকে একটা কনসেপ্ট তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। কনসেপ্টটা কি, যেটা আমাদেরকে, আমরা এখান থেকে ডাটা নিয়ে যাতে আমরা ইকুইটি মার্কেটে কাজে লাগাতে পারি। কিভাবে কাজে লাগাতে পারি সেই জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স, এখান থেকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে বোঝার চেষ্টা করব। কিভাবে বোঝার চেষ্টা করব, যে মার্কেট আর কতদূর যেতে পারে, কোথায় গিয়ে দাঁড়িয়ে যেতে পারে, আর কেন বা দাঁড়িয়ে যেতে পারে। এখন মনে করে না, আমি যদি তোমাদেরকে দেখাই, এটাকে আমি পরিষ্কার করে দিলাম। আমি একটু ইকুইটি মার্কেটে চলে যাচ্ছি, ইকুইটিতে চলে এলাম। ইকুইটিতে চলে এসে আমরা মনে করলাম এটাই দেখছি, মনে করলাম নিফটি দেখছি। সাপোর্ট রেজিস্ট্যান্স যে কোনো স্টকের ক্ষেত্রে হতে পারে। সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে আমরা কিভাবে বুঝবো, তো দেখো এক সেকেন্ড তোমাকে সময় দাও, ক্লিয়ার করে নিই। তো দেখো এইখানে খেয়াল করে দেখো, এই যে পজিশনে মার্কেটটা আছে, এখান থেকে মার্কেট যদি উপরে যায়, কত উপরে যাওয়ার সম্ভাবনা আছে, কত উপরের দিকে রেজিস্ট্যান্স আছে। অর্থাৎ মার্কেট কি 24,400 ব্রেক করতে পারে, না ব্রেক করা কঠিন, নাকি 24,450-ও যেতে পারে। নিচের দিকে মার্কেট 25,000, সরি 25,000, এগুলো ছিল 25,250 বা 25,200, কোন দিক মার্কেট যেতে পারে কালকে বা সোমবারের ডেটের মধ্যে যে কোনো স্টকের ক্ষেত্রে। আমরা সেই স্টকটা এখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝার চেষ্টা করব।
অর্থাৎ এরপরে মার্কেট থেকে আরো নিচে আসার সম্ভাবনা বেশি না উপরে যাওয়ার সম্ভাবনা বেশি, তার জন্য আমরা এখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্সটা বোঝার চেষ্টা করব। কিভাবে বোঝার চেষ্টা করব দেখো, এক সেকেন্ড। তো এখান থেকে আমরা চলে গেলাম অপশন ট্রেডিং এ। অপশনে যাওয়ার পরে আমরা এটাকে ভাগ করব, আমরা এটাকে ভাগ করে বোঝাবো তোমাদেরকে। এটা হচ্ছে কি মিডিল, এই মিডিল হলো, মিডিল হলো। তো এইবার খেয়াল করে দেখো, এখানে পুটে দেখতে পাচ্ছি বড় বড় লাইন, দেখো বড় বড় লাইন দেখতে পাচ্ছি, বড় বড় লাইন। এদিকে কলের ক্ষেত্রে দেখো নিচের দিকে বড় বড় লাইন। তো তোমরা তাহলে কি করবে, সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝার জন্য আমরা ডান টেনে দিলাম, মিডিল থেকে অ্যাট দ্য মানি থেকে ডান টেনে দিলাম বোঝার সুবিধার্থে। আমরা এইটা নেব আর এইটা নেব, কোনাকুনি নেব, এইটা বাদ দেব, এইটা বাদ দেবো সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝার জন্য। এইবার বোঝো, এইবার যদি মার্কেট ওঠে কত দূর উঠতে পারে, প্রথমে দেখো ওঠার জন্য এটা এই দিকেরটা ওঠার জন্য দেখো এখানে প্রাইস বাড়ছে, তো মানে এদিকে ওঠার জন্য এই দিকটা নেব আর পড়ার জন্য এই দিকটা নেব। তাহলে আমরা তাহলে কি করব, আমরা তাহলে নরমালি কলের ক্ষেত্রে আমরা আউট অফ দ্য মানি নেব, মার্কেট কতটা উঠতে পারে, আর পুটের ক্ষেত্রে সরি ওটা ইন দ্য মানি নেব। তো এইবার বোঝো, সরি ওটা আউট অফ দ্য মানি নেবো, এটা ইন দ্য মানি নেবো, ভুল হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো এখানে আমরা খেয়াল করে দেখো, এখানে আমরা যদি দেখতে পাই এখানে এবার তোমাদের বোঝার আছে এটা সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য ওয়াই লাখটা আমাদেরকে বুঝতে হবে। তো এইবার দেখো এইখানে খেয়াল করে দেখো, এখানে দেখতে পাচ্ছ 48 লাখ, 72 লাখ, 42 লাখ। তো এক সেকেন্ড একটু আমি পরিষ্কার করে দিই, কিছু কিছু জিনিস আমার জ্বালাচ্ছে, এটা এটা তো চলো এখানেও কিছু কিছু জিনিস ডিলিট করে দিই। তো এবার খেয়াল করো, এইখানে দেখতে পাচ্ছ যে মার্কেটে এখানে দেখতে পাচ্ছ পরে আছে কত 24,400-তে প্রথম কাছাকাছি সাপোর্টটা বুঝি, প্রথম নিয়ার সাপোর্ট নিয়ার রেজিস্ট্যান্স। মার্কেট যদি একটু মুভ করে কোথায় গিয়ে দাঁড়াতে পারে, আর যদি একটু নিচে নামে কোন নিচের লেভেল এসে দাঁড়াতে পারে, সেটা আমরা বোঝার জন্য প্রথমত এখানে দেখো 48 লাখ আছে, এট দ্য মানির এক ঘাট নিচে আছে 48 লাখ, অর্থাৎ 48 লাখের একটা বর্ডার ফোর্স দাঁড়িয়ে আছে, মার্কেটটা এখান থেকে নিচে যেতে দেবে না, এখান থেকে উপরে উঠতে দেবে না বলে, যেতে মার্কেট উপরে এখান থেকে উপরে যেতে দেবে না বলে, উপরে উঠতে দেবে না বলে। অপোজিট সাইডে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছ এক ঘাট উপরে দেখতে পাচ্ছ এখানে কত আছে, এখানে 53 লাখ বর্ডার ফোর্স দাঁড়িয়ে আছে, এখান থেকে মার্কেটটাকে পড়তে দেবে না বলে। তাহলে আমরা বর্তমানে যদি দেখি একটা মজবুত সাপোর্ট কোথায় আছে আর মজবুত রেজিস্ট্যান্স কোথায় আছে, তাহলে সাপোর্ট বলতে 25,300 সাপোর্ট আছে একটা, আর রেজিস্ট্যান্স কোথায় আছে 25,400-তে। কিন্তু কে বেশি শক্তিশালী, কোনটা ভাঙার সম্ভাবনা আছে, নিচে যাওয়ার সম্ভাবনা কম, কারণ নিচে হচ্ছে কে 53 লাখের কাছাকাছি একটা বর্ডার ফোর্স দাঁড়িয়ে আছে, এখান থেকে মার্কেটটা পড়তে দেবে না বলে। অপোজিট সাইডে দেখতে পাচ্ছ 48 লাখ, তার মানে ওর তুলনায় এটা কিন্তু বেশি। তারপরে যদি আমরা দেখি তাহলে তাহলে নিয়ার বাই সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের কি হলো, নিয়ার হলো যে প্রথমত 25,300 আর উপরে হলো 25,400। তাহলে আমরা ডাইরেক্ট আমরা এখান থেকে 25,300 আর 25,400, 25,300 25,400, আচ্ছা 25,400 এই একটা লেভেল আছে, আর 25,000 আচ্ছা 25,300। তাহলে নিয়ার বাই যদি মার্কেট আমরা বলি যদি পরে, তাহলে কিন্তু এইখানে এসে একটু দম ফেলবে, এখানে এসে একটু ওয়েট করবে। এটা যদি বাই চান্স ব্রেক করে দেয় ডাউন সাইডে, এখন মার্কেট এই রেঞ্জে ঘোরা উচিত, মার্কেট যদি উপরে ওঠে 25,400 গিয়ে আবার ফির নিচে আসা উচিত, আর যদি মার্কেট পরে তাহলে কিন্তু 25,300 এসে মার্কেট আবার ওঠা উচিত। কিন্তু যদি বাই চান্স এই যেহেতু 25,300 কাছাকাছি মার্কেটটা আছে, যদি এটা ব্রেক করে তাহলে মার্কেট কতটা পড়তে পারে, আর যদি উপরে মার্কেটটা ব্রেক করে তাহলে কতটা উঠতে পারে। তাহলে আবার এখানে আমরা আসবো, আবার এখানে এসে দেখবো প্রথম হচ্ছে তারপর থেকে তোমরা খেয়াল করে দেখো, আচ্ছা কি একজন এলো, তাকে আবার জয়েন করাতে হবে, এক সেকেন্ড। তো এবার আমরা দেখি, এবার খেয়াল করে এখানে, এবার খেয়াল করে এর পরেরটা তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে, এর পরেরটা হচ্ছে কি খেয়াল করে দেখো, এর পরে কিন্তু এখানে আর বড় কেউ নেই, এখানে মাত্র 24 লাখ, 44 লাখ, 16 লাখ, এরপর থেকে কম। কিন্তু এই ক্ষেত্রে দেখো এর পরে যেটা আছে, এর পরে এটা যদি ভেঙে যায়, অর্থাৎ উপরের দিকে যদি মার্কেট ভেঙে যায়, তাহলে মার্কেট কিন্তু ডাইরেক্ট চলে যাবে 25,500-তে, কারণ এখানে তেমন কেউ নেই, এটা অত ইম্পর্টেন্ট লেভেল না, এটা ইম্পর্টেন্ট না, মাত্র 16 লাখ। কিন্তু অপোজিট সাইডে যদি দেখি এখানে 24 লাখ, এখানে 24 লাখ, এটা ওর থেকে একটু ইম্পর্টেন্ট বেশি। অর্থাৎ এখন যেটা আমরা বুঝতে পারছি যে কন্ডিশনে মার্কেট আছে, মজবুত সাপোর্ট রেজিস্ট্যান্স যদি দেখি 72 লাখ,
এই 72 লাখ অর্থাৎ 25,500 ব্রেক করা, 25,500 কে ভেঙে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু অপোজিট সাইডে যদি দেখি 25,300 যদি ভেঙে যায় তাহলে মার্কেট কিন্তু চচ্চর করে নেমে এই পর্যন্ত আসতে পারে, অর্থাৎ 25,000 পর্যন্ত আসতে পারে। তার মানে বর্তমানে যদি মার্কেট চান্স কি আছে 25,000 দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু উপরে মার্কেট 25,500 উপরে যাওয়ার সম্ভাবনা তেমন নেই। কারণ এইখানে 72 লাখের কাছাকাছি লোক দাঁড়িয়ে আছে ব্যারিকেড দিয়ে, এটাকে উপরে যেতে দেবে না বলে, এইদিকে যেতে দেবে না বলে, এইদিকে যেতে দেবে না বলে দাঁড়িয়ে আছে লাইন লাইন করে 72 লাখের কাছাকাছি লোক ব্যারিকেড দিয়ে, অর্থাৎ 25,500 লেভেলে। অপোজিট সাইডে এখানে দেখতে পাচ্ছি তেমন কোনো মজবুত নেই, 44,000 লাখটা ভাঙার পরে সেই ডাইরেক্ট আছে 71 লাখ হচ্ছে 25,000-এ। তাহলে মজবুত লেভেল 25,000, নিচে 25,000 যদি এটা ভেঙে যায়, যদি বেশিরভাগ চান্স আছে মার্কেট কিন্তু যদি নিচে যদি 25,300 ভেঙে দেয়, এই লেভেলটা যদি ভেঙে দেয়, অর্থাৎ বর্তমানে যে লেভেলটা চলছে এটা যদি ভেঙে দেয়, এই যে 25,300 লেভেল যেখানে দাঁড়িয়ে যদি ভেঙে দেয়, তাহলে কিন্তু মার্কেট 25,000-এ চলে আসতে পারে। মানে এতটা নিচে মার্কেট পড়তে পারে, পড়ার সম্ভাবনা খুব বেশি, অর্থাৎ মার্কেট এতটা নিচে আসতে পারে। কিন্তু অপোজিট সাইডে যদি মার্কেট এটাকে ব্রেক করে তাহলে কত দেবে? 25,500 এই পর্যন্ত যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যদি মার্কেট বাই চান্স এই লেভেলটা ব্রেক ভেঙে দেয় তাহলে মার্কেটটা কিন্তু অনেক স্পিডে আসতে পারে, অনেকটাই নিচে আসতে পারে। তাহলে এই লেভেলটা আমাদের জন্য ফার্স্ট সাপোর্ট, সাপোর্ট, আর এটা ফার্স্ট রেজিস্ট্যান্স। তারপরে সাপোর্ট যেটা দেখতে পাচ্ছি অনেক নিচে, মানে মার্কেট যদি বাই চান্স এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে কিন্তু অনেক নিচে মার্কেট আসার সম্ভাবনা আছে, কিন্তু যদি বাই চান্স মার্কেট উপরের লেভেলটা ভেঙে দেয় তাহলে কিন্তু সামান্য এই পর্যন্ত যাবে। তাহলে আমরা এখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারলাম। এটা স্টকের ক্ষেত্রেও তোমরা করতে পারো, একই জিনিস কাজ করবে, স্টকের ক্ষেত্রেও তোমরা এইভাবে দেখে নিতে পারো। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এইদিকে যেটা আছে, এইদিকে যত বেশি লাখ থাকবে তত বেশি মজবুত সাপ রেজিস্ট্যান্স, এটা উপরের দিকে তত বেশি মজবুত রেজিস্ট্যান্স, যে লেভেলটাতে বেশি বেশি আছে এটা মজবুত লেভেল। অপোজিট সাইডে এখানে যেটা বেশি বেশি আছে সেগুলো মজবুত লেভেল সাপোর্টের ক্ষেত্রে। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা মনে করি এখানে কোনো একটা স্টক যদি বের দিলাম, মনে করো টিসিএস, স্টক দিয়েও আমরা বুঝতে পারি কোন একটা স্টকে যখন আমরা ট্রেড করছি তখন এখানে আমরা আসবো, তখন কি করবো, তখন আমরা ইন দা মানিটাকে খুঁজবো, ইন দা মানি, এটা হচ্ছে ইন দা মানি। এক সেকেন্ড, আচ্ছা ডিপ কালার যেটা আছে সেটা আমাদের জন্য ইন দা মানি। ডিপ কালার কোথায় গেল ভাই? বর্তমানে 3123, 3123, এখানে একটু এই জায়গা চলে এসেছে, তো এটা এই জায়গা হওয়া উচিত। তো এইটা আমাদের ইন দা মানি। তারপরে নিচের লেভেল গুলো দেখবো, নিচের লেভেলে দেখো 15 লাখ আছে, এখানে একটা 3180, 15 লাখ, এদিকে কিন্তু কিচ্ছু নেই তেমন। তার মানে মার্কেট পড়লে অনেকটা পড়তে পারে, মার্কেটটা পড়লে যদি বাই চান্স 3100 আসে, 3100 একটা মজবুত লেভেল দেখতে পাচ্ছি, এখানে 5 লাখ আছে, তারপরে তেমন কেউ নেই, 5 লাখ আছে। কিন্তু অপোজিট সাইডে যদি দেখি আমরা এখানে মজবুত লেভেল হচ্ছে কি 3180, তার আগে লেভেলটা কম। তার মানে মার্কেট অনায়াসে মনে করলে 3180 পর্যন্ত যেতে পারে। কিন্তু মার্কেট এই সাইডে 3100 পর্যন্ত যাওয়ার পরে যদি 3100 টাকে ব্রেক করে তাহলে মার্কেট অনেক নিচে আসতে পারে। কিন্তু এইদিকে তাও একটা মজবুত লেভেল আছে 15 লাখের। তো আমরা এইভাবে যেখানে যত বেশি কন্ডিশন বিল্ড আপ হয়ে আছে, তো সেই লেভেলে আমরা তত বেশি কিন্তু মজবুত সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে কম্বাইন করতে পারি বা বুঝতে পারি যে যেখানে যত বেশি লাখ সেটা তত বেশি মজবুত লেভেল। যেমন আমি তোমাদেরকে একটু ফের দেখাই, মনে করো এখানে এখানে আছে, এটা আমাদের অ্যাট দ্য মানি, তাহলে এখানে 15 লাখ আছে, এটা মানে খুব ইম্পর্টেন্ট লেভেল, অর্থাৎ 3180 টাকা ইম্পর্টেন্ট লেভেল। তারপরে দেখো এখানে তেমন একটা আছে, এখানে 9 লাখ, তারপরে এটা মজবুত লেভেল, তারপরে দেখো তেমন মজবুত নেই, এখানে একটা আছে 17 লাখ, তারপর এই একটা মজবুত লেভেল। তো এই একটা প্রথম মার্কেট যদি এখানে আসবে, প্রথম মার্কেট যদি আসে এখানে আসবে, এখানে এসে কিন্তু মার্কেট দাঁড়িয়ে যাওয়া উচিত, অর্থাৎ 3180 এসে দাঁড়িয়ে যাওয়া উচিত, কারণ এখানে 15 লাখের কাছাকাছি, 15 লাখের বেশি আছে। তারপরে এটা যদি ভেঙে দেয় তাহলে 9 লাখটাও ভাঙা সহজ আছে। তারপরে মনে করে 9 লাখটাও একটা ইম্পর্টেন্ট লেভেল, তারপরে দিবে 3200 পর্যন্ত যেতে পারে। তার 3200 যদি ভেঙে দেয় তাহলে মার্কেট চচ্চর করে 3300 পর্যন্ত চলে যেতে পারে। অপোজিট সাইডে যদি আমরা দেখি মার্কেট পড়ার দিকে দেখি, তাহলে দেখো এই লেভেল থেকে যদি আমরা উল্টো দিকে দেখি, এখানে দেখতে পাচ্ছি দেখো এখানে যদি দেখতে পাই দেখো এখান থেকে 5 লাখ আছে, এটা একটা ইম্পর্টেন্ট লেভেল। যদি 3100 লেভেলটা ভেঙে দেয় তাহলে কিন্তু মার্কেটটা অনেক পড়তে পারে। এখানে তেমন মজবুত লেভেল দেখতে পাচ্ছি, এখানে একটা আছে 4 লাখের কাছাকাছি, তারপরেও কোনো মজবুত তেমন নেই। তাহলে মার্কেট নিচের সাইডে যাওয়ার ব্রেক করলে, নিচে যদি ব্রেক করে তাহলে অনেকটা নিচে যেতে পারে, কিন্তু উপরে ব্রেক করলে কিন্তু মজবুত লেভেল আছে, এই ব্যারিকেড গুলো ভাঙা কিন্তু অনেকটা কঠিন। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে কিন্তু আমরা বুঝলাম সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, কিভাবে আমরা কোনো স্টকের ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটাকে বের করব সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা প্রথম কি বুঝলাম? প্রথম আমরা বুঝলাম কল কাকে বলে, যখন যদি মার্কেট পড়ে তাহলে কল বাই করব, যদি মার্কেট পড়ে তাহলে পুট বাই করব। তারপরে আমরা কি বুঝলাম? তারপরে আমরা বুঝলাম যে সাপোর্ট অ্যাট দা মানি, ইন দা মানি কাকে বলে, এটাকে ইন দা মানি বলা হয়, এটাকে অ্যাট দা মানি বলা হয়, এটিএম বলা হয়, এটাকে আউট অফ দা মানি বলা হয়।
পুটের ক্ষেত্রে উল্টো, সেটা বুঝেছিলাম, কিন্তু অ্যাড সবার ক্ষেত্রে একই থাকবে। তাহলে অ্যাট দ্য মানি, ইন দ্য মানি, আউট অফ দ্য মানি ব্যাপারটা বুঝেছি, কল পুট ব্যাপারটা বুঝেছি, সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যাপারটা বুঝেছি। এইবার এইবার আমরা কি বুঝবো? এবার আমরা একটু ইম্পর্টেন্ট পার্টের দিকে যাব, যেটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের ইন্টারডে ট্রেডিং এর জন্য কাজে লাগবে, সেটা আগে কভার করব, তারপরে আবার এখানে আসবো। তার জন্য আমাদেরকে যে এই লেভেল থেকে বর্তমানে যেখানে মার্কেটটা চলছে, মনে করো না বর্তমানে আমরা দেখি যে কোন একটা স্টকের ক্ষেত্রে একটা স্টকের নাম লিখি এখানে, মনে করো টিসিএস, টিসিএস, টিসিএস লিখলাম। আর টিসিএস এর ক্ষেত্রে দেখি বর্তমান যেখানে মার্কেটটা চলছে, এই লেভেল থেকে মার্কেটটা পড়বে না উঠবে, সেটা কিন্তু আমরা নরমালি কিছুটা বুঝতে পারি কোথা থেকে, এমএসসিডি, আরএসআই, সুপার 10, মুভিং অ্যাভারেজ এগুলো লাগিয়ে কিছুটা বুঝতে পারি, কিন্তু সেখানে কিন্তু কোয়ান্টিটি দেখতে পাই না যে কত কোয়ান্টিটি আছে। কিন্তু এর অপোজিট সাইডে আমরা অ্যাকচুয়ালি টিসিএস এর তো ইকুইটি মার্কেট, অনেকে বলতে স্যার ইকুইটি মার্কেট আপনি অপশন মার্কেটে ডাটা থাকালে কি হবে? না, অপশন মার্কেটের ডাটাও খুব কার্যকারী, কারণ হচ্ছে এখানে যদি 20% লোক ট্রেডিং করে ওই একই জিনিসের উপর, টিসিএস এর উপর ওখানে 9 করে প্রায় 80% এর কাছাকাছি লোক ট্রেডিং করে, তার মানে ওখানকার ডাটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ যদি কোনো জায়গায় সাইক্লোন আসে, সাইক্লোন আসা মানে যদি বড় বড় বাড়িগুলো ভেঙে দেয়, তার মানে ছোট বাড়ি তো অবশ্যই ভেঙে যাবে। বড় গাছ যদি উপরে চলে যায়, তার মানে ছোট গাছ তো অবশ্যই উপরে চলে যাবে। তার মানে অপশন মার্কেটটা এখন কিন্তু বড় মার্কেট। তাহলে অপশন মার্কেটের ডাটাটা আমরা যেভাবে দেখবো, অপশন মার্কেটের যা ডাটাটা যেমন আমরা দেখছি, তেমন ম্যাক্সিমাম লোক অপশন মার্কেটের ডাটা দেখে কিন্তু ইকুইটি মার্কেটে ট্রেড করে বলে আমার মনে হয়। তো সেই জন্য আমরা অপশন মার্কেটটাকে ইকুইটি মার্কেটের সাথে গুলিয়ে ফেললে হবে না। তো এখানে আমরা যদি বুঝি যে এই লেভেল থেকে মার্কেট কোন দিক যাবে, সোমবার এই লেভেলে আছে, এরকম পজিশনে আছে, এবার যদি আমরা কিচ্ছু না দেখি যে এখান থেকে মার্কেট কোন দিক মুভ করতে পারে, সেটা বোঝার জন্য কিন্তু আমাদের দেখতে হবে চেঞ্জিং ওয়াই। চেঞ্জিং ওয়াইটা কিভাবে বুঝবো? ওটা কিন্তু অপশন থেকে পাবো। তাহলে অপশনে আমরা টিসিএস সার্চ করলাম, যেটা আমরা ইকুইটিতে ট্রেড করছি সেটা সার্চ করলাম, এখানে টিসিএস সার্চ করলাম, সার্চ করার পর অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিসে যাওয়ার পরে আমরা দেখবো যে ওপেন ইন্টারেস্ট, ওয়াই। ওয়াই আমরা এখন বলছিলাম ওপেন ইন্টারেস্টটা কি। এক সেকেন্ড, কেউ একজন জয়েন করছে, জয়েন করিনি। তো এবার আমরা বুঝবো যে ওপেন ইন্টারেস্ট ব্যাপারটা কি। তো চলো, ওপেন ইন্টারেস্ট আমাদের এখান থেকে বুঝতে হবে। এক সেকেন্ড। এইখানে যে বর্তমানে মনে করো মার্কেটটা এখানে আছে, সোমবার সকালবেলা মার্কেট খুললো, বা তুমি সকাল 10টা বা 11টার সময় যখন তুমি মার্কেটে এলে ট্রেড করার জন্য, তখন প্রথমে যখন এখানে এলে ট্রেড করার জন্য, এক সেকেন্ড, বারবার কে জয়েন হতে যাবে এত রাত্রেবেলা। তো চলো, তাহলে আমরা কি বুঝলাম? আমরা এটা বুঝলাম যে মনে করে নাও আমরা সকাল 10টা, 11টা, 12টা যখনই ট্রেডিং করার জন্য ডিসপ্লের সামনে বসলাম, বসার পরে আমাদেরকে প্রথমে যা অ্যানালাইসিস করলাম, তারপরে আমাদের সেই স্টকটার উপর অপশন মার্কেট আসবে। এখানে সেই স্টকটার নাম সার্চ করলাম, মনে করে নাও এখানে আমরা টিসিএস এ ট্রেড করছি, টিসিএস টা সার্চ করলাম। এবার টিসিএস এ সার্চ করার পর এই যে মিডিলে যেটা আছে, এটা হচ্ছে কারেন্ট ডাটা, মিডিলে যেটা আছে। তো টিসিএস এ বর্তমান কন্ডিশন, মনে করো তুমি 11টা ট্রেড করছো, তখন 11টার সময় ডট ডট যেখানে আছে সেখানে তুমি চলে আসবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাকে কি করতে হবে? মেন দেখতে হবে পুট ওয়াই চেঞ্জ। দেখো তুমি এখানে দুটো দেখতে পাচ্ছ, প্রথম পুট আছে, তারপরে নিচে কল আছে। পুটের 3খানা লাইন আছে, পুট ওয়াই অ্যাট 9টা 15, পুট ওয়াই চেঞ্জ, পুট ওয়াই অ্যাট 7টা 30, তারপরে কল ওয়াই অ্যাট 9টা 15, তারপরে কল ওয়াই চেঞ্জ, তারপরে কল ওয়াই অ্যাট 7টা 30। তো আমরা কোনটা কোনটা মেন দেখবো? বর্তমানে আমাদেরকে মেন, যখন আমরা ইন্টারনেট ট্রেডিং করবো বা স্ক্যালপিং করবো, মেনলি আমাদেরকে দেখতে হবে কি? পুট ওয়াই চেঞ্জ। পুটের কালার গ্রিন, দেখো পুটের পাশে কালার দেওয়া আছে গ্রিন, পুট ওয়াই চেঞ্জ, অর্থাৎ পুটে কত মানুষ এলো, পুট মানে বাই করার জন্য, বাই সাইডে কত মানুষ এলো। অপোজিট সাইডে কল ওয়াই চেঞ্জ, তাহলে কল সাইডে কত প্লাস হলো। তাহলে যদি আমরা এখানে এই ডাটাটা চেক করে দেখি, পুটে এসছে 62,000 প্লাস, 62,125 লোক মনে করো বাই করতে এসছে উদাহরণ হিসেবে, আর কলে সেল করতে এসছে কত? 59,150। তার মানে বায়ার আর সেলার প্রায় সমান সমান। তারপরে যদি আমরা কোন দিক পাল্লা ভারী যদি বলি, তাহলে কিন্তু পাল্লা ভারী আছে কোন দিকে? পাল্লা ভারী আছে পুটের দিকে, কারণ পুট ওয়াই ওভারঅল পুট যদি আমরা দেখি, দেখো 9টা 15 2,41,000 আছে, আর এখানে দেখতে পাচ্ছি কলের দেখতে পাচ্ছি 83,000 আছে। তার মানে ওভারঅল কিন্তু কল পুট অনেকটা জিতে আছে, পুট ওয়াই অ্যাট 915। তো ওখানে দেখো অনেক বেশি আছে, কিন্তু 2,41,000 কাছাকাছি আছে, আর কল ওয়াই অ্যাট 9টা 15 দেখো লেখা আছে। তো ওখানে দেখো 83,000, তার মানে ওভারঅল কিন্তু পুট অনেক জিতে আছে। তার মানে ওভারঅল কিন্তু মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কিন্তু কারেন্ট কিছুক্ষণের জন্য মার্কেট কোন দিকে যাওয়া উচিত? কিছুক্ষণের জন্য দেখো কল পুট জিতে আছে, পুটে 62,125, আর কলে দেখো 59,125। তার মানে এই ডাটা থেকে আমরা কি বুঝছি? এই ডাটা থেকে বুঝছি যে টিসিএস উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এই ডাটা থেকে আমরা এটা প্রেডিকশন করতে পারছি। অর্থাৎ আমরা যে স্টকে ট্রেড করব, সেই স্টকটা গিয়ে সেই স্টকটাকে সার্চ করার পর আমরা এখানে দেখবো চেঞ্জিং ওয়াই কি আছে, চেঞ্জিং ওয়াইটা কি আছে, বা ওপেন ইন্টারেস্টটা কি আছে। ওপেন ইন্টারেস্টে গিয়ে দেখবো যে পুট ওয়াই চেঞ্জ বা কল ওয়াই চেঞ্জ কি ডাটা আছে। আমরা একটা অন্য জায়গা ফের এখানে নিয়ে যাই,
একটা মনে করো এই জায়গাটা মার্কেটে এসেছে, এই জায়গাটা মনে করো এই জায়গাটা ডট 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 হয়ে আছে, এটা কিন্তু কারেন্ট না, কারেন্ট এটা যেটা 31,023 দেখতে পাচ্ছ পয়েন্ট, এটা মনে করো এটা কারেন্ট, সাপোজ উদাহরণ হিসেবে বলো। তো এখানে দেখতে পাচ্ছ দেখো দেখো পুট ওয়াই চেঞ্জ, এক সেকেন্ড একটু জল খেয়ে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পুট ওয়াই চেঞ্জ, খেয়াল করে দেখো ওভারঅল দেখো, আমরা ওভারঅলটা প্রথম দেখবো যে পুট ওয়াই চেঞ্জ 52,050 প্লাস, আর কলে দেখো 13,64,000 প্লাস। তার মানেটা কি, এই সিচুয়েশনে মার্কেট রকেটের মতো পড়বে, এই সিচুয়েশনে মার্কেটে রকেটের মতো পড়া উচিত। যদি তুমি সেল সাইডে প্ল্যানিং ওদিকে মনে করে নাও, তুমি ওভারঅল ডাটা ওইদিকে যেমন এমএসসিডি আরএসআই সুপারটেন যাই কিছু লাগালো, ওখানে যদি তুমি বাজার নেগেটিভ দেখো, আর এখানে যদি এরকম ডাটা দেখো যে দেখো সেল করতে এসছে 13,64,000 আর বাই করতে এসছে মাত্র 57,000, তার মানে কত গুণ বেশি লোক সেল করতে এসছে, তার মানে মার্কেট কোন দিক যাবে, অনায়াসে মার্কেট সেলিং এর দিকে যাওয়া উচিত। কেন দেখো, যদি বাজারে তুমি দেখো এখানে একটা নরমালি বোঝো তোমরা আমরা সেলিং বাইংটা কি হয়, সেলিং আর বাইং ব্যাপারটা কি থাকে, যখনই কোনো তুমি সবজি বাজারে গেলে, তুমি একটা সবজি বাজারে গিয়ে দেখলে যে মনে করো নাও একটা নরমালি বিক্রি হচ্ছে মনে করো শসা, শসা বা কোনো একটা সবজি, শসা বিক্রি হচ্ছে মনে করে নাও, তিনটে দোকানদার শসা বিক্রি করছে, তিনটে দোকানদার শসা বিক্রি করছে আর 30টা খরিদ্দার কিনতে এসছে, তাহলে তিনটে দোকানদার কিন্তু দাম বাড়িয়ে দেবে মনে করলে, কারণ তুমি তিনজন মাত্র দোকানদার 30টা খরিদ্দার, তারা দাম বাড়িয়ে দিলেও তোমার কিন্তু নিতে হবে, কারণ তুমি নিতে চাও, কারণ তার তো দোকানদার মার্কেটে নেই। আর যদি উল্টোটা হয়ে যায়, অর্থাৎ যদি তুমি দেখলে যে বাই করার লোক বেশি, সেল করার লোক অর্থাৎ বিক্রি করার লোক কম, তাহলে মার্কেট চচ্চা করে উঠতে পারে। অপোজিট সাইডে যদি আমরা দেখি যে মনে করো 40টা শসা দোকানদার, 40টা শসা দোকানদার আর তিনটে খরিদ্দার, তাহলে কি করবে, শসা দোকানদার গুলো বলে আমি 60 টাকা কেজি দেবো, বলে নাই 50 দেবো, ও বলে 50 দেবো, কারণ খদ্দের মার্কেটে বেশি নেই, অর্থাৎ কেনার লোক বেশি নেই। যখন বায়ার কম থাকবে সেলার বেশি থাকবে তখন দাম কমে, মার্কেট পড়ে। তেমনি পুট মানে হচ্ছে কি বায়ার, পুট মানে বায়ার আর কল মানে তেমন সেলার, কলের পাশে দেখো রেড কালার দেওয়া আছে, অর্থাৎ 13 লক্ষ মনে করো না লোক বিক্রি করছে আর মাত্র কিনতে এসছে কত লোক, 57,000 লোক। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে কি মার্কেট এখান থেকে ডিমান্ড অনেক কমে যাবে, মার্কেট রকেটের মধ্যে পড়তে পারে। একটা অন্য সাইডে আরো একবার নিয়ে গিয়ে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি। এখানে মনে করে নাও এইখানে এসছি, স্যার ডিসপ্লেটা মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে। তোমার নেটের সমস্যা হচ্ছে মনে হয়, আমাদের সমস্যা হচ্ছে না। আচ্ছা চলো তাহলে মিউট করে দাও, সমস্যা নেই, আমি ভিডিও তো তোমাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। আর তারপর আচ্ছা সাইডে দেখো ঠিক আরো আছে। একটা জায়গা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কারণ এই ব্যাপারটা একটু গ্যাঞ্জামে হতে পারে, অনেক তোমরা গুলিয়ে ফেলতে পারো, যদি একটা জায়গা 3-4টে উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। মানে এখানে দেখো, এখানে পুটে দেখো, পুটের ক্ষেত্রে দেখো পুটে 32,000, কলে দেখতে পাচ্ছ 22,000, তার মানে এটা কি, আমরা ওভারঅল যদি দেখি, ওভারঅল দেখো কল পুট ওয়াই অ্যাট 950, ওই ডাটাটা একবার দেখার চেষ্টা করবে। আর পুট আর টোটালটা অতটা সবসময় দেখার প্রয়োজন নেই, প্রথম উপরেরটা দেখলে তারপর আমাদের মেন দেখা কিন্তু পুট ওয়াই চেঞ্জটা, মেন চেঞ্জটা, কিন্তু তার সাথে সাথে ওভারঅল মার্কেট কোন দিকে যেতে পারে সেটা, ওভারঅল যদি দেখি পুট ওয়াই অ্যাট 9টা 15 3,95,000, মানে আনুমানিক 4 লক্ষর কাছাকাছি পুটে, অর্থাৎ বায়ার আছে। আর কলে দেখো কল ওয়াই অ্যাট 950 9টা 15 দেখো 77,000, কোথায় 4 লক্ষ কোথায় 77,000, যদি মনে করো না কিনতে এসছে 4 লক্ষ লোক আর বিক্রি করতে এসছে 77,000 লোক, তাহলে সেলার অনেক কম, তাহলে কিন্তু দাম বাড়বে, কেনার লোক বেশি, দাম বাড়বে তার তুলনায় অনেক বেশি। যদি একই হয় দুটো যদি 19-20 হয় তাহলে মানে মার্কেট নিউট্রাল হবে, যদি মার্কেট অনেক বেশি ফারাক থাকে তার মানে মার্কেট কিন্তু অন্য সাইডে চলে যাবে। পুটে দেখো পুটের কালার গ্রিন এবং পুটের দিকে ওভারঅল দেখো 3,95,000, তার মানে ওভারঅল কিন্তু মার্কেট উপরের দিকে যাবে। তারপরে কিছুক্ষণের জন্য স্ক্যালপারদের জন্য বা আমরা ইন্টারের জন্য স্পেসিফিকলি আমরা যেটা দেখবো, কিছুক্ষণ যদি ট্রেড করি তাহলে আমরা মেন চেঞ্জটা দেখবো। পুট ওয়াই চেঞ্জেও দেখো 32 লাখ অ্যাড হয়েছে, মানে যুক্ত হচ্ছে 32 লাখ, আর এখানে নিচে দেখো কলে 22 লাখ। তো ওভারঅল যদি দেখি, আমি জাস্ট 32,375 এগুলো বলছি না, জাস্ট মোটামুটি করে বলছি। তাহলে ওভারঅল দেখো গ্রিনের দিকে দেখো 32 লাখ আর রেডের দিকে দেখো 22 লাখ, সরি 32,000 আর 22,000, তার মানে অনেক বেশি পুটের দিকে, তার মানে এখান থেকেও মার্কেট ওঠার সম্ভাবনা বেশি। তারপর তোমরা এখানে রেড ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছ, দেখো যে যে টাওয়ার গুলো আছে, টাওয়ার গুলো দেখো বুঝতে পারো, দেখো এখানে এই টাওয়ারটা দেখো কত বড় রেড টাওয়ার, আর যে শ্যাডো গুলো আছে এগুলো হচ্ছে যোগ হয়েছে, শ্যাডো গুলো মানে যোগ হয়েছে, দেখো প্লাস। এখানে দেখো যেটা দেখতে পাচ্ছ এটা শ্যাডো গুলো দেখতে পাচ্ছ, এখানে দেখো 12 লক্ষ করা আছে, 12 লক্ষ কল, এটা শ্যাডো গুলো মানে যোগ হচ্ছে, এটা মেন জিনিস তোমাদের জন্য। এখানে খেয়াল করে দেখো এখানেও শ্যাডো গুলো দেখো, আর এখানে খেয়াল করে দেখো এখানেও শ্যাডো কিছুটা যোগ হয়েছে, কোনো জায়গা দেখবে হয়তো মাইনাস হয়ে গেছে, কোনো জায়গা কিচ্ছু নেই, তার মানে সেখান থেকে বেরিয়ে চলে গেছে। এখানে প্লাস আমরা দেখতে পাচ্ছি, কোনো সময় দেখলে হয়তো পুটে মাইনাস দেখাচ্ছে, তার মানে
সেখানে কিন্তু তারা পুটের জন্য নেগেটিভ, অর্থাৎ পুট ছেড়ে পালিয়ে গেছে, মানে তারা আর বাইং এর প্রতি ইন্টারেস্ট নেই। সেটাও তোমাদেরকে মাথায় রাখবে, কোনো সময় তুমি ওটা মাইনাস দেখতে পাবে। তাহলে আমরা এইখান থেকে ডাটাটা দেখবো, যখনই ট্রেড করবো সাথে এখানে এসে ডাটাটা চেক করার চেষ্টা করবো যে মার্কেট কোন দিকে যেতে পারে। অর্থাৎ অপশন ট্রেডিং তো অ্যাকচুয়াল আমাদের বর্তমানে মেন এখন অপশন হয়ে গেছে, কারণ মানুষ এখন ডোবার জন্য বেশি রেডি, বিশেষ করে ডোবার জন্য বেশি লোক রেডি, যে আমি একদিনে হয় হিরো হবো নাহলে জিরো হবো, এই চিন্তা ভাবনা নিয়ে বেশিরভাগ মানুষ এখন আসছে। মানে মানে অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটটাকে মানুষ জুয়া ভেবে বসে আছে, লটারি ভেবে বসে আছে। তারা একদম খাটবে না, বেশি কিছু বুঝবে না, আজকে ডিম্যাট অ্যাকাউন্ট খুললো, 5 দিন 6 দিন পর ট্রেড করা শুরু করলো, কিছু বুঝলো না, লস করলো, গালাগালি দিল, মার্কেট ছেড়ে বেরিয়ে গেল। এটা মানুষের এখন বেশিরভাগ মানুষের ফ্যাশন হয়ে গেছে। তারা বুঝতে চায় না যে আমরা যে এত সহজ না তো শেয়ার মার্কেটটাকে, আমাদেরকে বুঝতে হবে মার্কেট লাভ কেন হয়, লস কেন হয়, কি করলে লাভ হবে, কি করলে লস হবে, কোনগুলো শেখার প্রয়োজন আছে। আমি সিলেবাস শেষ করলাম না, মাধ্যমিক পরীক্ষা দিতে চলে গেলাম, আর সামনে কদিন পর 3 তারিখে মেবি মাধ্যমিক পরীক্ষা, তুমি মনে করো হিস্ট্রি পরীক্ষা দিতে গেছো, হিস্ট্রি পরীক্ষা দিতে গেলে তুমি হিস্ট্রি বইয়ে 100 খানা পৃষ্ঠার আছে, 10টা সিলেবাস আছে, 10টা সিলেবাসের মধ্যে একটা সিলেবাস পড়ে পরীক্ষা দিতে চলে গেছো, আর ফেল করে বাড়ি চলে এসেছো, বলবে আমার আনকমন পড়েছে, সিলেবাসের বাইরে পড়েছে, বা হয়তো আমার সাথে স্ক্যাম হয়ে গেছে, হাজার রকম মিথ্যা কথা তুমি বলে চলে আসবে, কারণ তুমি প্র্যাকটিস পুরো সিলেবাস কমপ্লিট করোনি। যারা পুরো সিলেবাস প্রপারলি কমপ্লিট করে যাবে তাদের কাছে আনকমন বলে তেমন কিছু থাকে না, ম্যাক্সিমাম কমন এবং ভালোভাবে পাস করে বেরিয়ে আসে। তেমনই শেয়ার মার্কেট কিন্তু বেশিরভাগ লোক যারা আসে না, এটাকে জাস্ট টাইম পাস বলে মনে করে যে কেউ বড়লোক হয়ে যাচ্ছে আর আমাকেও বড়লোক হতে হবে, হয়তো 4-5 দিনে অনেক কিছু শিখে গেছে আর আমি 1 মাস প্র্যাকটিস করেছি অনেক কিছু শিখেছি না। এত সহজ বিষয় না, যেখানে একদিনে টাকা ডবল করা যায় তার পিছনে কিন্তু, যারা একদিনে অনেকে টাকা ডবল করছে তার পিছনে তার 5 বছর 6 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স করে আছে, তবে সে হয়তো ডবল করতে পারছে। তুমি মনে করলে 1 মাস শিখে তার মতো হয়ে যাবে, সেটা ভেবো না। মার্কেটের মধ্যে 1% লোকও হয়তো অপশন ট্রেডিং দিয়ে প্রফিটেবল, বায়ার সেলার তো প্রায় ম্যাক্সিমাম, যে বায়ারও 1%, যে 1% বায়ার যে অপশন থেকে প্রফিটেবল যদি বাই চান্স হয়েও থাকে, তার পিছনে কিন্তু 3 বছর 4 বছরের অভিজ্ঞতা, 3 বছর 4 বছরের কিন্তু কষ্ট লুকিয়ে আছে, রাত ভোর প্র্যাকটিস করে 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 একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে তবে হয়তো একটা জায়গা তৈরি করেছে। তো সেটা তুমি মনে করলে 4 দিনে করে নেবে সেটা না। শেয়ার মার্কেটটা অনেক বড় সাবজেক্ট, ঠিকঠাক বুঝতে পারলে জীবন পরিবর্তন করতে পারবে, ঠিকঠাক না বুঝতে পারলে সময় নাও, আরো সময় নাও, আরো সময় নাও, 3 মাস ক্লাসে পরে আবার আমাকে বলে যে স্যার আরো কিছু বুঝতে পারছেন, আরো আমাকে বোঝাও শেখাও, দরকার অফলাইন চলে আসো, ক্লাস আমার অফলাইন ক্লাসে চলে আসো, হাতে ধরে ধরে বোঝানোর চেষ্টা করবো যাতে তোমরা প্রফিটেবল হতে পারো। হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ বলো। যে ফোর্ট ওয়াই আছে না, মানে যারা লং টাইম সব আগে থেকে ট্রেড লাগিয়ে রেখেছে তারা সবাই এখানে অ্যাড হয়ে গেছে, আর যারা ফুট ওয়াই চেঞ্জ তারা মানে 9টা থেকে যে মার্কেট শুরু হয়েছে তারপরে যারা অ্যাড হয়েছে তারা তো 43 একদম 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 তুমি ঠিক বলেছো। যে পুট ওয়াই অ্যাড 9টা 15, মানে এর মধ্যে অনেক আগের ডাটাও আছে, অনেকে আগে থেকে কিনেও রেখেছে মনে করতে পারো, যেটা 1 লাখ দেখতে পাচ্ছ, 1 লাখ 2,000-এর কাছাকাছি, আর যেটা পুট ওয়াই চেঞ্জ মানে এটা ঢুকেছে, মানুষ কিনতে ঢুকেছে, এত মানুষ অর্ডার মেরে দিয়েছে। তো এটা চলো, তো মিউট করে পার। তাহলে আমরা এই ব্যাপারটুকু বুঝতে পারলাম যে চেঞ্জিং ওয়াই কিভাবে কাজ করে। এইবার আমরা যাব অপশনে, আবার অপশন চেনে ফিরে যাব। তাহলে এখান থেকে আমরা ডাটা নিয়ে ইকুইটি মার্কেটে ট্রেড করতে পারি। এবার ফিরে যাব। এবার এখানে খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে কি গামা, যেটা আমাদের শিক্ষণীয়, যেটা মানুষ বেশিরভাগ অপশন ট্রেডাররা জানেই না, মোটামুটি ট্রেড করতে চলে আসে, গামা ব্যাপারটা বোঝে না। তো সেটা আমাদের প্রথম বুঝতে হবে গামা। গামা ব্যাপারটা কি? গামা ব্যাপারটা এই তোমাদেরকে আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। গামা হচ্ছে কি, তুমি যে শেয়ারটাকে কিনেছো সে শেয়ারটা কত স্পিডে বাড়বে সেটা কিন্তু ডিপেন্ড করে কিন্তু গামার উপরে। অর্থাৎ আমি তোমার গামার আগে যেটা হয় সেটা ডেল্টাটা আগে বোঝায়, ডেল্টাটা বোঝো, প্রথম বোঝো ডেল্টা। ডেল্টা হচ্ছে কি আমাদের বন্ধু, অর্থাৎ বায়ারদের বন্ধু, সেলারদের শত্রু, সরি সেলারদের শত্রু, তাহলে এটা আমাদের বায়ারদের, এটা বায়ারদের বন্ধু আর সেলারদের শত্রু, তাহলে আমাদের বন্ধু এটা। তাহলে এবার ডেল্টা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা বুঝি, আমরা এবার বুঝবো যে, এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কোথায় কোথায় ভুল হয় বা ভুল হয়ে এসছে। এবার তোমরা বোঝার চেষ্টা করো ডেল্টাটা। ডেল্টা মানেটা কি, আমি যদি তোমাদেরকে একটা অপশনে এটাই বোঝাই, চলো আমি একটু করে দিই সরি 1 সেকেন্ড। দেখো এইখানে একটা রাউন্ড ফিগার থাকে 70, ডেল্টা 70, আর তোমাদের কোনটা কিন্তু স্ট্রাইক প্রাইস গুলো কেনে না, স্ট্রাইক প্রাইস গুলো তোমরা কিন্তু কিনছো না, তোমরা কিনছো লাস্ট ট্রেডেড প্রাইস, এখান থেকে কোন একটা কিনছো, এতগুলো আছে এখান থেকে কোন একটা কিনছো। সাপোজ উদাহরণ হিসেবে তোমাকে বলছি, সরি উদাহরণ হিসেবে তোমাকে বলছি, মনে করে নাও কেউ এই ইন দা মানি, এই ইন দা মানি থেকে, এটাকে ইন দা মানি, উপরটা ইন দা মানি আমি বলেছি, এটা হচ্ছে এটিএম, এটা আমি বলেছি,
তাহলে কেউ মনে করছো যে এটা কিনছে, কেউ মনে করো এটা কিনছে, এক সেকেন্ড, কেউ একজন জয়েন হতে এলো, দুজন বেবি জয়েন করে নিন, আর জয়েন করিয়ে নি একটু, চলো। তাহলে এবার বোঝো, আবার খুব সমস্যা এগুলো, মানে ক্লাস শেষ হতে যায়, 1 ঘন্টা হয়ে গেছে, এখন জয়েন করতে হবে। গত ক্লাস থেকে আর মানা করে দিন স্যার, যে তো একটা টাইম টেবিল আছে না, অন্যদের তো ডিস্টার্ব হয় টাইম সেটাই টেবিল না তো, ওটা আসলে। মানে জয়েন না করাটাই বুদ্ধি, চলো। তো এইবার মানুষকে বোঝো, বুঝতে হবে। এবার বোঝো। আচ্ছা, আচ্ছা, সবাই মিউট করো প্লিজ, সবাই মিউট করো প্লিজ, থ্যাংক ইউ। তো এবার বোঝো, আমরা যে এই প্রিমিয়ামটা যে বাই করছি, এই যে প্রিমিয়ামটা আমরা বাই করছি 661 টাকা 41 টাকা দিয়ে, এই যে প্রিমিয়ামটা বাই করছি, অর্থাৎ 24,950 এর স্ট্রাইক প্রাইসটা যে বাই করছি, যদি মার্কেট 100 পয়েন্ট ওঠে, মনে করে নাও 25,000, আমরা এখান থেকে কল বাই করছি, মনে করো নাও এই কল, এই এটা বাই করছি, এটা বাই করছি, এর ডেল্টা কত আছে 70, তার মানেটা কি, এর ডেল্টা 70 মানেটা কি, মানে হচ্ছে কি, যদি মনে করে 25,300, মেন হচ্ছে কি এইটা, এটা আমাদের বুঝতে হবে। এখান থেকে যদি 25,320 থেকে মনে করো 100 পয়েন্ট গেল, 25,420 মার্কেট গেল, তাহলে 100 পয়েন্ট গেল, যদি 100 পয়েন্ট যায়, তাহলে তোমার, তুমি কত পয়েন্ট পাবে, তুমি পাবে 70 পয়েন্ট, যেহেতু এটা 70 আছে, অর্থাৎ তাহলে তোমার কত টাকা লাভ হবে, তাহলে 70 ইন্টু, আমি তোমাকে দেখাই, 1 লট ইজিক্যাল টু, আমি তোমার দেখাই কত টাকা লাভ হবে, একটু বোঝার, না বুঝলে তোমরা গুলিয়ে ফেলবে, এক সেকেন্ড। তাহলে আমরা এটা বাই করছি, এইটা বাই করছি, অর্থাৎ এইটা, তাহলে আমরা বাই তোমার সামনে করছি, মনে করো বাই করার জন্য বি অপশনে ক্লিক করছি, বাই করছি, চলো বাই অপশনে ক্লিক করছি, সময় দাও। তো এবার দেখতে পাচ্ছ তোমরা, এটা মনে করো বাই করছি, তো দেখো নিফটিতে 1 লট ইজিক্যাল টু কোয়ান্টিটি কত আছে 65, এত কবে বাড়লো আবার এত, চলো, আসলে আমি অপশনে তেমন ট্রেড করি না, সেই জন্য, আচ্ছা 65, 1 লট ইজিক্যাল টু 65, তাহলে এইখানে 1 লট তুমি যদি কেনো, তাহলে 65 আর 70 পয়েন্ট পাবে, তাহলে 65 ইন্টু 70, তাহলে যদি এই স্ট্রাইক প্রাইসটা তুমি কেনো, 65 ইন্টু 70, আমি ক্যালকুলেটর বের করি, তোমার কত টাকা লাভ হবে দেখো, 65 ইন্টু 70, তার মানে কত হলো, 4,550 টাকা লাভ হবে, এটা যদি বাই করো 1 লটে, তাহলে এখানে কত হলো, এখানে যদি তুমি এটা যদি কেনো, তাহলে 4,450 টাকা, সরি ব্রেকেটের যাচ্ছে, এই যদি কেনো, তাহলে যদি মার্কেট 100 পয়েন্ট ওঠে, তাহলে তোমার টাকা কত বাড়বে, 70 পয়েন্ট বাড়বে, তোমার এটা 70 পয়েন্ট বাড়বে, প্রতিটা শেয়ার পিছু 70 পয়েন্ট বাড়বে, যেহেতু 64টা, আমরা 64টা দেখলাম মেবি, তো এক সেকেন্ড 64 দেখলাম, 65 দেখলাম, 65, তাহলে 65 ইন্টু যেটা হবে সেটা তোমার টাকা আছে, 65 ইন্টু 70, যেহেতু 70 আছে, এবার তুমি মনে করে নাও তুমি এইটা কিনলে, 50টা কিনলে, 50 মানে এখানে তোমার কিনতে খরচাও কম হবে, তাহলে তোমার কত টাকা, যদি মার্কেট 100 পয়েন্ট উপরে যায়, অর্থাৎ 25,320 থেকে 25,420, 100 পয়েন্ট যদি যায়, যদি 100 পয়েন্ট যায়, এখানে তুমি এটা যদি কিনতে, তাহলে তোমার কত লাভ হতো, 4,450 টাকা, আর তুমি যদি এইটা কেনো, তাহলে তোমার কত লাভ হবে, 50 ইন্টু 65, 50, আচ্ছা 65 ইন্টু 70 ছিল, এটা 50 ইন্টু 65, তাহলে 3250 টাকা, তাহলে তুমি এইটা কেনো, যদি মার্কেট 100 পয়েন্ট যাবে, 3250 টাকা, মার্কেট 100 পয়েন্ট উপরে গেল, এইটা যদি তুমি কেনো, তাহলে তোমার লাভ হবে 4,450 টাকা, আর এটা যদি কেনো তোমার লাভ হবে 3,250 টাকা, আরো যদি নিচের দিকে আসো, মনে করো কারণ ডেল্টা হয়তো দেখতে পাচ্ছ 10, হ্যালো হ্যালো বলো, হ্যালো স্যার, এইটাকে আর একটু টাইম দিয়ে বোঝাবেন প্লিজ? হ্যাঁ আমি বোঝাবো, সমস্যা নেই, বোঝাবো, সমস্যা নেই, আরো একটু ডিপলি যাচ্ছি আমি,
মিউট করো। তো এইবার বোঝো, মনে করে নাও আরো একটা আমি, যেহেতু আমাকে বললো আমি আরো একটা বোঝাই, মনে করে নাও ডেল্টাটা তোমার ডিপেন্ড করে মার্কেট যদি 100 পয়েন্ট ওঠে, তুমি কিন্তু 100 পয়েন্ট পাবে না, তোমার যে যত কোয়ান্টিটি কিনছো তার সাথে সেটা যোগ হবে। কত কোয়ান্টিটিটা আমরা কিভাবে বুঝবো, মনে করো না, আমি একটুখানি এখানে ব্যাপারটা বোঝাই, সহজভাবে আরো বোঝানোর চেষ্টা করি। মনে করে নাও, মনে করে নাও তোমার প্রেডিকশন আছে মার্কেট উপরের দিকে যেতে পারে, অর্থাৎ তুমি মনে করো না মার্কেট এখান থেকে 25,320 থেকে 25,320 থেকে 25,420 মার্কেট যেতে পারে, তুমি ভাবছো মানে 100 পয়েন্ট, মনে করো মার্কেট এখান থেকে 100 পয়েন্ট গেছে, আর তুমি 25,320 যখন ছিল তখন তুমি এখান থেকে এইটা, এই যে ডেল্টাটা দেখো, ডেল্টাটা খেয়াল করো, ডেল্টাটা খেয়াল করো, ডেল্টা বোঝাচ্ছে এখন। তাহলে এখান থেকে খেয়াল করো, এই যে ডেল্টা দেখতে পাচ্ছ এখানে, মনে করো 70, যদি 70 ডেল্টা হয়, তাহলে যদি মার্কেট এই 25,320 থেকে 25,420 পর্যন্ত যায়, অর্থাৎ 100 পয়েন্ট যদি উপরের দিকে মুভ করে, তাহলে এইটা যদি তুমি কেনো তাহলে তোমার কত লাভ হবে, তাহলে যত কোয়ান্টিটি শেয়ার তার সাথে প্রতিটা শেয়ারের সাথে 70 টাকা করে হচ্ছে, তাহলে যত কোয়ান্টিটি শেয়ার মানে 1 লট ইজিক্যাল টু 65, 1 লট ইজিক্যাল টু 65, দেখো 1 লট ইজিক্যাল টু 65 আমি বলেছি শুরুতে, একটু দেখলাম আমরা যখন, আবার দেখো এখান থেকে বাই করে দেখাচ্ছি, মনে করো বাই করছি, বাই অপশনে ক্লিক করলাম, এখানে বাই লেখা আছে, বি তে ক্লিক করলে বাই চলে যাবে, বাই অপশনে ক্লিক করলাম, তাহলে ক্লিক করলে তোমরা খেয়াল করে দেখো এইখানে দেখো 1 লট কোয়ান্টিটি, এখানে তো আমরা একটা দুটো শেয়ার কিনতে পারি না, এখানে লটে কিনতে হবে, যেমন ইকুইটি মার্কেটে আমরা একটা দুটো তিনটে চারটে যেমন ইচ্ছা শেয়ার কিনতে পারি, কিন্তু অপশনে এরকম কেনা যায় না, অপশনে কিনলে এক একটা লটে কিনতে হবে। 1 লট ইজিক্যাল টু 65, তুমি লট বাড়াতে পারো, 2 লট নিতে পারো, 3 লট নিতে পারো, 4 লট নিতে পারো, তুমি তোমার মন পছন্দ মতো লট নিতে পারো যত টাকা আছে। তো 1 লট ইজিক্যাল টু 65, তোমার কিন্তু লাগছে এখানে কত টাকা, 1 লট কিনতে লাগছে 41,000 টাকার বেশি, 42,000 টাকা কাছাকাছি লাগছে 1 লট কিনতে। তাহলে এবার খেয়াল করে দেখো, যখনই তুমি এইটা কিনছো 1 লট, 1 লট ইজিক্যাল টু 65, তাহলে মার্কেট যেহেতু 100 পয়েন্ট উপরে গেছে, মার্কেট 24,320 যখন ছিল তুমি কিনেছো, আর মার্কেট গেছে 24,420, মানে 100 পয়েন্ট উপরে গেছে, তাহলে তোমার কত লাভ হবে, যত কোয়ান্টিটি তার সাথে এই 70টা লাভ হবে। তাহলে আমরা কিভাবে কিভাবে দেখলাম এটা, যত কোয়ান্টিটি তার সাথে 70টা লাভ হবে। এক সেকেন্ড দেখো, আমরা এক্ষুনি ক্যালকুলেটরটা আবার বের করি। হ্যাঁ স্যার। এক সেকেন্ড মিউট করো প্লিজ, আমি আমার বোঝানো শেষ হলো তবে তুমি আনমিউট করবে। তাহলে আমার কত লাভ হবে, হিসেব মধ্যে 100 লাভ হওয়া উচিত ছিল, যদি মার্কেট 100 পয়েন্ট উঠেছে 100 ইন্টু 65 হওয়ার দরকার ছিল, কিন্তু 100 ইন্টু 65 হবে না, 100 ইন্টু 65 হবে না, এখানে যেটা আছে 70 থাকলে 70 ইন্টু 65 হবে, আর 78 থাকলে 78 ইন্টু 65 হবে, 50 থাকলে 50 ইন্টু 65 হবে, মানে তুমি যেটা কিনবে 65 সাথে সেইটা গুণ হয়ে তোমার প্রফিট হবে। 100 পয়েন্ট যদি চাই, যদি 100 পয়েন্ট চাই, মনে করো 70 কিনেছো, আমি এটা যেমন তোমার দেখেছিলাম 50টা, যে 50 কিনেছো তার হচ্ছে 32,000 টাকা, 3250 টাকা লাভ হবে, আমি এক্ষুনি তোমাদের যেটা বলেছিলাম। আর যদি মনে করো কেউ এইটা কিনেছে 63টা, এইটা কিনেছে, এইটা এই এই কেনা যায় কিন্তু এইগুলো কিনতে হয়, তাহলে মনে করো কেউ এইটা কিনেছে, তাহলে এর 61, তাহলে 61 ইন্টু 65, তাহলে এখানে আমাদের গুণ করতে হবে 61, এটা যেহেতু 61 আছে, আর 1 লট মানে 65, আমরা এক্ষুনি দেখেছি 65, তার মানে কত লাভ হবে 3965, তাহলে যে এটা কিনেছে তার লাভ হবে কত 3965। আচ্ছা, যে এইটা কিনেছে মনে করো না, এইটা অর্থাৎ এইটা এইখানে টাকা লাগিয়েছে, তার ডেল্টা মনে করো 78, তাহলে এর কত লাভ হবে 78 ইন্টু 65, 78 ইন্টু 65, তাহলে 5,070 টাকা, তাহলে এই যেটা কিনেছে আনুমানিক 5,070 টাকা তার লাভ হবে, 5,070 টাকা লাভ হবে। এবার আরো নিচে যখন যাবে, মনে করো এই একটা 42 আছে, এটাকে এইটা মানে এটা কিনেছে মনে করো 42, এটাকে কিনেছে, তাহলে যদি 42 হয়, তাহলে যে নিচের দিকে কিনছে তার কিন্তু আরো কম লাভ হবে। কিভাবে হবে, যদি মার্কেট 100 পয়েন্ট যায়, সব ক্ষেত্রে মার্কেট 100 পয়েন্টই উঠছে, কিন্তু লাভ আলাদা হচ্ছে। এখানে মনে করো নাও 42 আছে, 42 ইন্টু 65, কারণ 65 মানে 1 লট, যেহেতু আমি 1 লট হিসেবে দেখা যাচ্ছে 2730 টাকা, তাহলে 2730 টাকা তার লাভ হবে, তাহলে 2730 টাকা তার লাভ হবে, সরি। তো এবার তাহলে আমরা এবার অনেকে বলতে পারে স্যার তাহলে আমি উপর থেকে কিনবো, কিন্তু উপর থেকে কিনলে কি হবে না, উপর থেকে কিনলেও কিন্তু সমস্যা আছে, উপর থেকে কিনলে সমস্যা কি আছে, সেখানে টাকাটা অনেকটা বেশি লাগে, সেখানে
টাকাটা অনেক বেশি লাগে। আমি তোমাকে একটা উদাহরণ হিসেবে দেখাই। মনে করে নাও এইখান থেকে 1 লট কিনবো, এইখান থেকে যেটা 5,000 সুদ, এখান থেকে 1 লট কিনবো, তাহলে এখানে গিয়ে বি অপশনে ক্লিক করলাম, তাহলে এইখানে বি অপশনে ক্লিক করে বাই অপশনে ক্লিক করলাম। এখানে 1 লটের দাম কত দেখো, 54,000 টাকা। খেয়াল করে দেখো, এইখানে 1 লটের দাম 54,000 টাকা, এইখানে 1 লটের দাম 54,000 টাকা লাগছে। তো এইবার এইখানে 1 লটের দাম কত হবে যে টাকা, সেটা দেখবো। দেখো তোমাদের সামনে দেখো একটা একটা করে। এইখানে মনে করো যে যেহেতু টাকা কম পাচ্ছি, এখানে 1 লটের দাম, ওখানে 54,000 টাকা ছিল তুমি দেখেছিলে, এখানে 1 লটের দাম কত হচ্ছে আরো কম, দেখো 30,900 টাকা। যেহেতু কম টাকা কম লাভ পাচ্ছ। দ্বিতীয়ত আরো মনে করো একটু নিচের দিকে 1 লট কিনবো, আর নিচের দিকে 1 লট কিনবো, এক সেকেন্ডে ডিলিট করি। এত কম টাকা পাচ্ছি মানে এখান থেকে 1 লট কিনে দিই, কত টাকা লাগছে, বি অপশনে ক্লিক করলাম, ফের বি অপশনে ক্লিক করলাম, এখানে 1 লট কিনতে লাগছে 16,700 টাকা। কোথায়, এখানে 54,000 টাকা লাগছিল, যত নিচে আসছো তত কিনতে কম টাকা লাগছে বলে তুমি কম প্রফিটটা পাচ্ছ। তাহলে আমরা বুঝলাম ডেল্টা যত বেশি হবে তোমাদের জন্য কিন্তু তত বেশি মার্কেট যত মুভ করবে সেই অনুযায়ী টাকা পাবে। এবার আমি তোমাদেরকে বলি, বোঝো ভুলটা মানুষ কোথায় করে, এইখান থেকে ভুলটা মানুষ কোথায় করে, দেখো এখান থেকে কেন মানুষ লস করে, দেখো একটু জল খেয়ে নি। এবার বোঝো, এইবার তুমি তো মার্কেটের 100 পয়েন্ট সবসময় ধরতে পারবে না। 100 পয়েন্ট ধরা মানে কিন্তু খুব কঠিন। তুমি মার্কেটে কিন্তু 100 পয়েন্ট, যে 100 থেকে তুমি যে এখান থেকে বাই করলে 25,320 বাই করলে 25,420 পর্যন্ত গেল, 100 পয়েন্ট গেলে তবে তুমি বিক্রি করলে। 100 পয়েন্ট পর্যন্ত তুমি ভয়ে পালিয়ে যাবে। 100 পয়েন্ট পর্যন্ত মানুষ হোল্ড করতে পারে না, খুব কম মানুষ হোল্ড করে। মনে করো এখান থেকে মার্কেট আমি 30 পয়েন্ট নেবো, 30 পয়েন্ট মার্কেট থেকে 20-30 পয়েন্ট কিন্তু পাওয়াটা খুব সহজ পাওয়া যায়, যেটা মানুষ করে না, এবার মনে করো না 20-30 পয়েন্ট মানুষ অনেক সময় নেয় না। কেন নেয় না আর কারা নেয়, দেখো তুমি মনে করো তোমার ক্ষমতা যা আছে, তুমি চাইলে মার্কেট থেকে 20-30 পয়েন্ট নিতে পারো। 20-30 পয়েন্ট মানে কত, 25,000। বোঝো ব্যাপারটা, এখানে সব লস মানুষ কেন করছে, দেখো 25,350 মনে করে নাও। 25,350 মানে ইজিক্যাল টু কত পয়েন্ট নিলাম, আমি মনে করো 30 পয়েন্টের আশায় লাগালাম টাকাটা। আচ্ছা এইবার বোঝো, এইখানে যখন 25,350-এ যখন মার্কেটটা গেল, আমি মার্কেটে দেখো নিফটিতে 10-20 পয়েন্ট কিন্তু অনায়াসে পাওয়া যায়। আর যারা 10-20 পয়েন্ট নেয় তারা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু টাকা নিয়েই মার্কেট থেকে যায়। আর যারা স্যার সরি, ওয়েট করে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে খুব। আচ্ছা বাকি সবার কি অসুবিধা হচ্ছে? না না, শুনতে পাচ্ছি তো সব। আচ্ছা চলো, হ্যাঁ স্যার, তাহলে না নেটওয়ার্ক স্যার, প্রবলেম হচ্ছে স্যার খুব। আচ্ছা তাহলে সমস্যা নেই, ঠিক আছে ঠিক যতটুকু আছে। শুনতে পাচ্ছ শোনো, ভিডিও আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে এবার এখানে বোঝো, তাহলে এইবার বোঝো দেখো তোমরা লসটা কোথা থেকে করবে আর বাকিরা কেন লস করে। আমি তোমাকে বললাম না 99% এর কাছে লোক লস করছে বাই করে, বেশিরভাগ সময় 99% নয় 95 ধরে চলো। কিন্তু এত লোক কেন লস করছে, তারা কি ভুল করছে, প্রথম ভুলটা তোমায় দেখায়, যেটা যাতে তোমরা না করো। বোঝো, এটাকে আমি একটু সরিয়ে দিই, আমার এখন লাগছে না। এবার বোঝো, মনে করে নাও মার্কেট 25,000, তুমি 25,320-তে বাই করলে মার্কেট 25,050 অনায়াসে যেতে পারে, কিন্তু 25,420 100 পয়েন্ট কিন্তু ক্যাপচার করা খুব চাপ, কারণ মার্কেট আপ ডাউন করে যদি ভয়ে তোমার শরীর খারাপ হয়ে যাবে। তো তুমি মনে করো না মার্কেট একটা ছোট্ট পয়েন্ট নেবে, 30 পয়েন্ট নেওয়া সহজ, আমি যতটুকু জানি 30 পয়েন্ট নিতে গেলে দেখো, তুমি যদি 30 পয়েন্ট নাও তাহলে তোমার কত লাভ হবে দেখো। এইখানে 100 পয়েন্টে যেখানে লাভ হচ্ছিল, 100 পয়েন্টে যেখানে লাভ হচ্ছিল মোটামুটি 5,070 টাকা, সেখানে 30 পয়েন্ট মানে মোটামুটি যদি আমরা 3 ভাগে ভাগ করি, আনুমানিক যদি আমরা একটা উদাহরণ হিসেবে ধরি, এক সেকেন্ড ক্যালকুলেটর বের করি, মনে করো না তাহলে এখানে কত লাভ দাঁড়াবে, 25,000, 100 পয়েন্টের জন্য আমার পেয়েছিলাম 5,070 টাকা, তাহলে 5,070-এর মোটামুটি মনে করো 3 দিয়ে ভাগ করে দাও, ভাজি দাও 3 করে দাও, 1600-1700 টাকা হবে। হ্যাঁ 1600-1700 টাকা, মানে 1700 টাকা ধরে চলো। তাহলে তুমি এখানে কত পাচ্ছ, তাহলে 30 পয়েন্ট নিলে পাচ্ছ 1700 টাকা। চলো ঠিক আছে, 1700 টাকা মানে কম না, চলো ঠিক আছে। এইবার যেহেতু তুমি অনেক টাকা লাগিয়েছিলে, তারপরে এইখানে যদি আসে এর 30 পয়েন্ট কত হবে, এর 30 যেহেতু এটা 100 পয়েন্টের জন্য এই লাভটা হয়েছিল, এই যে 100 পয়েন্টের যদি এই লাভটা হয়েছিল, তাহলে 30 পয়েন্টের জন্য কত হতে পারে আনুমানিক যদি আমরা বলি, আনুমানিক যদি আমরা ধরে চলি কত হতে পারে মোটামুটি 1300 টাকার কাছাকাছি হবে। তাহলে 1300,
যে 30 পয়েন্ট ওঠে মার্কেট, তুমি এই লাভটা পাবে। এইখানে যদি এটা আমরা ধরি, এটা কত হতে পারে, এটা আছে 3250 জন, আনুমানিক আমরা যদি 3 ভাগে ভাগ করে দিয়েও দেখি তাহলে হবে 1000 টাকার কাছাকাছি। তাহলে এখানে 1000 টাকার কাছাকাছি পাবে। আচ্ছা, যদি আরেকটু নিচের দিকে আসি, এটা যদি দেখি তাহলে হয়তো এখানে 800 টাকার কাছাকাছি পাবে। আচ্ছা, তাহলে এইবার দেখো, যেখানে 800 টাকা পাওয়া যাচ্ছে, 800 টাকা পাওয়া সম্ভব, মোটামুটি 30 পয়েন্ট পাওয়া যায়, 20-30 পয়েন্ট পাওয়া যায়, 20 পয়েন্ট হয়ে গেলে হয়তো 600 টাকা হবে। তো 30 পয়েন্ট আমি ধরে চলছি, এটা ক্যাপচার করা সহজ। তো এবার এর জন্য তোমার কত টাকা লাগছে দেখো, 800 টাকা ইনকাম করার জন্য তোমার লাগছে, একটু বোঝো, তোমার লাগছে 16,000 টাকার কাছাকাছি। তারপরে তোমার ফেভারে যদি মার্কেট যায় তাহলে 16,000 টাকার কাছাকাছি লাগছে। আর মানুষ কি করে জানো, মানুষ কি করে, যারা লস করে তারা বেশি, মানুষ কি করে শোনো তোমরা, দেখো পরিষ্কার করে দিলাম আমি। তারা কোনটা করে জানো, ডিপ আউট অফ দ্য মানির দিকে যায়। কোনটা যায়, এটা তো ইন দ্য মানি, এটা ইন দ্য মানি আছে, এটা এটিএম আমি বলেছি। তারা কোনগুলো কেনে জানো, তাদের বেশিরভাগ মানুষ দেখবে 5,000, 6,000, 4,000, 3,000 টাকায় এক লট কেনে। তারা কোথা থেকে কেনে, তারা নিচের দিকে চলে আসে, নিচের দিকে এলে সস্তায় পাওয়া যাচ্ছে। নিচের দিকে এলাম আমি, নিচে থেকে এলাম, যেখানে এটা আমাদের অ্যাট দ্য মানি ছিল, সে নিচের দিকে মনে করো এই সস্তায় কিনছে 77 টাকায়, বা এখানে আমি ধরছি 20, সেই এইটা কিনছে। এটা কিনতে তার কত খরচা হচ্ছে, এটা কিন্তু কত খরচা হচ্ছে, আমরা এইটা নিই, যার ডেল্টা দেখতে পাচ্ছ কত, যার ডেল্টা হচ্ছে 20, যার ডেল্টা 20, তার মানে মার্কেট যদি 100 পয়েন্ট ওঠে, এ 20 পয়েন্ট উঠবে। তাহলে এইটা কিনতে তার কত খরচা হবে, প্রথমত দেখায় কত খরচা হচ্ছে। বেশিরভাগ মানুষ এই নিচের দিকেই কেনে, টাকা কম বলে মার্কেটে আসে, কেনে। তাহলে 5,700 টাকা, তাহলে এইটা কিনতে খরচা হচ্ছে 5,700 টাকার কাছাকাছি। এটা লিখে নিই, কত খরচা হচ্ছে, 5,700 টাকার কাছাকাছি দিয়ে এটা কিনছে। আচ্ছা, এইবার মার্কেট তো 100 পয়েন্ট এর দ্বারা ক্যাপচার করা চাপ, এ হয়তো 30 পয়েন্ট ক্যাপচার করবে। এ যদি 30 পয়েন্ট ক্যাপচার করে তাহলে 100 পয়েন্টের জন্য, একবার তোমার দেখো, এবার খেলটা দেখো কি হচ্ছে, খেলটা এখানে চেঞ্জ হবে। এবার এই ক্যালকুলেটরে যাচ্ছি, তাহলে মার্কেটে 100 পয়েন্টের জন্য আমরা কত পেয়েছিলাম, 100 পয়েন্টের জন্য এখানে পাবো আমরা কত, 20 পয়েন্ট। তাহলে এক লট ইজ ইকুয়াল টু 65, 65 ইন্টু 20, তাহলে কত হচ্ছে, 1300 টাকা হচ্ছে। যদি মার্কেট এই 5,700 টাকা দিয়ে লাগালে, যদি মার্কেট 100 পয়েন্ট ওঠে তবেই তুমি কিন্তু 1320 টাকা পাবে, 1300 টাকা পাবে। তার মধ্যে ব্রোকারেজ কেটে নেবে সেদিক করে, আর 30-40 টাকা বেশি কাটবে। আচ্ছা, তুমি তো 100 পয়েন্ট ধরতে পারবে না, আমি শুরুতেই বলেছি। তাহলে তুমি কত পয়েন্ট ধরবে, তুমি মনে করো না 30 পয়েন্ট ধরলে। যদি তুমি 30 পয়েন্ট ধরো, তাহলে যদি এটাকে আমরা আরো 3 ভাগে ভাগ করে থাকি তাহলে কত হচ্ছে, মোটামুটি আচ্ছা সরি, এটা 100 পয়েন্টের জন্য যদি হয় 1300 টাকা, 100 পয়েন্টের জন্য যদি হয় 1300 টাকা, তার মানে এখানে 20 পয়েন্টে 30 পয়েন্টের জন্য কত টাকা হবে, মোটামুটি 1300 3 ভাগে ভাগ করতে 400 টাকার কাছে। 400 টাকার কাছাকাছি, 400 টাকার কাছাকাছি। এবার ডেল্টা, এবার এর থেকেও তুমি আরো কম দেখবে, কারণ হচ্ছে কি, যেহেতু এটা আমরা 3 ভাগে ভাগ করছি, তার মানে এটা 350 টাকার কাছাকাছি হবে, 350 হ্যাঁ টাকার হ্যাঁ। কাছাকাছি। 350 টাকা যদি হয়, তুমি কি 350 টাকা নিয়ে বেরিয়ে যাবে, তুমি বেরোবে না, কারণ তুমি জানো এখানে 100 টাকার কাছাকাছি বা 70 টাকার কাছাকাছি ব্রোকারেজ খাবে। কারণ অপশন ট্রেডিং এ ব্রোকারেজ প্রচুর খায়। তার মানে তুমি তখন বেরোবে না, বেরোবে না, একটু ওয়েট করবে। ওয়েট করার পরে তোমার বসে আছে থিটা। এই যত সেকেন্ড তুমি ওয়েট করবে তত সেকেন্ড তোমার টাকাটা মাইনাস করতে থাকবে, সেটা আমরা বুঝবো। এবার এইটা যদি আমি তোমার বললাম 500 টাকা, অনেক সময় তুমি দেখছো মার্কেট হয়তো তুমি 30 পয়েন্টও পাচ্ছ না, অনেক সময় লাগছে, অনেক সময় লাগছে, 30 পয়েন্ট পেতে সময় লাগছে। সময়ের জন্য এই 20 টাকা থেকে এই 6 টাকা সারাদিন যদি ওয়েট করো, এই 5 টাকার কাছে কেটে যাবে, মানে 15 টাকা তোমার হয়ে যাবে। মানে যদি মার্কেট একই জায়গায় দাঁড়িয়ে থাকে, সারাদিন তোমার এই টাকাটা কাটবে। তাহলে নর্মালি মানুষ কি করে, মানুষ আরো নিচের দিকে আছে, 20 তুমি দেখছি তো, 20 তো আমি কম বলছি, আরো অনেকে 5, 0.5, 0.10 এরকমের দিকে আছে। তাহলে 350 টাকা সে নিয়ে বেরোবে না, কারণ সে 350 টাকা নিয়ে বেরোবে না, মার্কেটে ওয়েট করবে, ওয়েট করার জন্য থিটা তারা গিলে খেয়ে নেবে, এবং সে এন্ড অফ দ্য ডে দেখবে হয়তো তার অপোজিট সাইডে যদি বাই চান্স, এটা তো তোমার সাইডে যদি মার্কেট যায় তখনই হচ্ছে, যদি বাই চান্স তোমার অপোজিট সাইডে চলে যায় তখন তুমি দেউলিয়া হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে।
সেই জন্য আমাদেরকে কিন্তু এইগুলো কেনা যাবে না। আমরা তাহলে বুঝলাম যে ডেল্টাটা কি, প্রথম ওটা আমরা বোঝার দরকার নেই, সোজাসুজি বোঝো ডেল্টাটা কি। ডেল্টা মানে ডেল্টা যত হবে, মার্কেট যত মুভ করবে তার সাথে তত তুমি প্রফিট পাবে। অর্থাৎ আমি কি বুঝেছিলাম এক্ষুনি, আমি তোমাকে বুঝেছিলাম, কারণ যদি ডেল্টা 50 হয়, মার্কেট 1 লট, তুমি যদি 1 লট কিনে রাখো, তাহলে 1 লট 50 ইন্টু 65, 1 লট ইজিক্যাল 65 যেহেতু ছিল, তাহলে তোমার লাভ হবে, এবার ক্যালকুলেটর দিয়ে খেয়াল করো, মনে করো কারণ ডেল্টা 65 বাই 56, এখানে ডেল্টা থেকে 56, ডেল্টা 56, তাহলে আমাদের 1 লট ইজিক্যাল 65 আমরা এক্ষুনি দেখেছি, তাহলে 65 ইন্টু 56, তাহলে তোমার এটা লাভ হবে 100 পয়েন্ট গেলে। কারণ ডেল্টা মনে করে 40, তাহলে তোমার 100 পয়েন্ট যদি ডেল্টা মার্কেট যায়, তাহলে তুমি 40 পয়েন্ট পাবে, তাহলে 40 ইন্টু 65, তাহলে এটা তোমার লাভ হবে। এবার মনে করো না কারো ডেল্টা 31, তাহলে সবসময় ডেল্টার সাথে কোয়ান্টিটি 1 লট যদি থাকে 1 লটের গুণ হবে, সেটা তোমার প্রফিট। তাহলে ডেল্টা মনে করে নাও এখানে আছে 31, কত দেখলাম 31, তাহলে 31 ইন্টু 65, তাহলে 2015 টাকা। কারণ ডেল্টা মনে করে 23, তাহলে মার্কেট যদি 100 পয়েন্ট যায় তবে কিন্তু 23, এবার যত কম যাবে তত ভেঙে যাবে, তাহলে এটা মনে করে নাও ডেল্টা 23, তাহলে 1 লট ইজিক্যাল টু 65 আমরা দেখেছি এক্ষুনি, 65 ইন্টু 23, তাহলে তোমার প্রফিট কত হবে 1495। তাহলে ডেল্টা যত বেশি হবে, কারণ ডেল্টা মনে করে নাও সাপোজ 99, তাই 99 ইন্টু 65, তাহলে সেইখানে 1 লটে তার লাভ হবে 6435। ডেল্টা কত পর্যন্ত হয়, ডেল্টা 100 পর্যন্ত হয়, মানে 1 পর্যন্ত হয়, ডেল্টা 100 পর্যন্ত হয়। তো সেহেতু আমরা ডেল্টা থেকে বুঝতে পারি যে ডেল্টা যত বেশি হবে তত বেশি আমাদের জন্য প্রফিটেবল হবে। তাহলে ডেল্টা কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম, ডেল্টা আমাদের বন্ধু, বেশি ডেল্টা দেখে নিলে তাহলে তুমি লাভটা বেশি পাবে, আর কম ডেল্টা দেখে নিলে হয়তো কম পয়সা তোমার লাগাতে হচ্ছে কিন্তু তুমি কম প্রফিট পাবে। আর মার্কেট মুভমেন্ট যদি 100 পয়েন্ট করে, তাহলে তুমি 99 থাকে, তুমি 99 পয়েন্টের একটা লাভ পেয়ে যাবে। মার্কেট যদি 70 পয়েন্ট মুভমেন্ট করে, তাহলে তুমি মার্কেট যদি 100 পয়েন্ট মুভমেন্ট করে, তাহলে 99 থাকলে 99 ডেল্টা থাকলে 99 পয়েন্ট পাবে, 10 ডেল্টা থাকলে 10 পয়েন্ট পাবে, 20 ডেল্টা থাকলে 20 পয়েন্ট পাবে। মার্কেটের সাথে ডেল্টা যত আছে সেটা কিন্তু ফ্যাকচুয়েশন হবে। তাহলে আশা করছি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এই ডেল্টা এইটুকু নিয়ে কারো কোনো ডাউট থাকলে সে শুধু বলো, ডেল্টার সাথে মার্কেটের আমাদের যে কম্পেয়ারটা, যদি কারো কোনো ডাউট থাকে সেটা বলতে পারো, তাহলে আমরা ডেল্টাটাকে এবার শেষ করব। স্যার বলো। একটু আগে বলছিলেন না, মানে এখন মার্কেট প্রাইস যে 25,320 টাকা। হ্যাঁ হ্যাঁ, এখন আমি যদি টার্গেট করি 25,420 টাকা যাবে, এখন তো আমি প্রাইস আছে না যে কিন্তু একটু ক্যালকুলেট দেয় সারা বেলা। তোমার কথাটা কেটে একটু ভালো করে একটু জোরে বলো। বলছি হ্যাঁ মার্কেটের প্রাইস আছে 320 টাকা। হ্যাঁ, এখন আমি যদি 420 টাকা হলে আমি 420 টাকা যাবে মার্কেট। হ্যাঁ, 20 টাকার সিধা সিধা প্রাইস আছে না, এই প্লাসটা আমি কিনবো না। আসলে তোমার নেটের ইস্যু হচ্ছে, তুমি একটু পরে প্রশ্নটা করো, তোমার নেটের প্রচুর ইস্যু হচ্ছে। তুমি মার্কেটটা বলছো 25,320 টাকা, তারপরে যে কথাগুলো হচ্ছে না সেগুলো কেটে কেটে যাচ্ছে, তো ক্লিয়ার হচ্ছে না। তো আমি আরো স্যার একবার রিপিট, বলো। স্যার বলছি প্রিমিয়াম ব্যাপারটা কি? প্রিমিয়াম বলতে এই যে প্রাইসটা আছে এইটা তুমি কিনবে, তোমাকে কোনটা কিনতে হচ্ছে, তোমাকে কিনতে হচ্ছে এইটাকে প্রিমিয়াম বলা হয়, যে এলটিপি, লাস্ট ট্রেডেড প্রাইস, এইটা ও আমাদেরকে কিনতে হয়। এইখানে যতগুলো আছে যেটা ইচ্ছা তুমি কিনতে পারো, তার পাশে দেখতে পাচ্ছ ডেল্টা আছে, অর্থাৎ এইটা কিনলে এই ডেল্টা পাবে, এইটা কিনলে এই ডেল্টা পাবে, এই প্রিমিয়ামটা কিনলে এই ডেল্টা পাবে, এই প্রিমিয়াম এইগুলো, অর্থাৎ আমরা এইগুলো কিনি। এই 25,320টা কিনছি না, এলটিপি ইকুয়াল টু প্রিমিয়াম, এইটাই প্রিমিয়াম, এলটিপি। ঠিক আছে। হ্যাঁ, লাস্ট ট্রেডেড প্রাইস, অর্থাৎ এই প্রিমিয়ামটা আমাদের আপ ডাউন হয়, এটা আমাদেরকে মেনলি কিনতে হয়, আচ্ছা, ঠিক আছে। কিন্তু তো স্যার এইবার আপনি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা বলেছিলেন না, হ্যাঁ এটা হ্যাঁ, কাইন্ডলি একবার আরেকদিন ডেটে সাপোর্ট আর রেজিস্ট্যান্স একটু বুঝিয়ে দিবেন, তাহলে খুব ভালো হয়। আচ্ছা সেই সমস্যা নেই, তুমি ভিডিওটা আবার দেখে নেবে ক্লাসের পরে, যদি না বুঝতে পারো তারপর আমাকে নেক্সট ক্লাসে বলো, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক স্যার আছে। তাহলে বলছিলাম, বলো হ্যালো স্যার, এই যে বলো। প্রিমিয়ামের সাথে যে ডেল্টার যে ইনটুটা করে, যেটা হচ্ছে যতক্ষণ মার্কেটের মধ্যে থাকবে, এই যে থিটাটা ওই টাইমের মধ্যে ওই টাকাটা মাইনাস হতে যাবে, 4.3 3.5 এই টাকাটা মাইনাস হতে হতে যাবে। হ্যাঁ, ওইটা আমি এক্ষুনি আলোচনা করবো। আপাতত তুমি ডেল্টাটা বুঝতে পেরেছো তো?
থিটাতে আমি হ্যাঁ এবার স্যার। যাবো তাহলে। আচ্ছা ডেল্টাতে আমার একটা কোশ্চেন ছিল স্যার, আপনি বলো। ওই প্রথম দিকে যেগুলো এই যে এটিএম ওটিএম আইটিএম এগুলো ক্রস মেরেছিলেন, বলেছেন এইগুলোতে ট্রেড করতে না, তা আপনি যখন টেট মার্ক করতে না, করছেন। ক্রস করিনি, টেট করতে না। যখন সাপোর্ট রেজিস্ট্যান্সে যখন তুমি সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝার চেষ্টা করবে যে মার্কেটে তুমি মনে করো টিসিএস এর কোথায় সাপোর্ট আছে কোথায় রেজিস্ট্যান্স আছে, সেটা বোঝার জন্য আমি ওই ওয়াই গুলো বলেছিলাম যে আমরা কোনটা কোনটা দেখবো, এই নিচেরটা দেখবো আর এটা দেখবো, এটা বাদ দেবো আর এটা বাদ দেবো, এটা বলেছিলাম শুধুমাত্র আচ্ছা সাপোর্ট আচ্ছা আচ্ছা রেজিস্ট্যান্সের জন্য ওটা। আর এটা ক্ষেত্রে না, এই ক্ষেত্রে তুমি যেটা ইচ্ছে বাই করতে পারো, তোমার যেটা ঠিক আছে, ডেল্টা আমি ভালো আছে। আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু স্যার এইখানটায় আপনি যখন বলছেন না 25,340 আপনি যখন এই দিক থেকে মার্ক করছিলেন, যেমন ওই যে 70 না কত ঘরে একটা মার্ক করছিলেন না, তো ওইখানে হ্যাঁ তো 24,050 লেখা ছিল, তাই না? ওটা তো আচ্ছা, তাহলে তো এইগুলো এগুলো এগুলো এটা, হ্যাঁ ওটা তো ইন দা মানির আচ্ছা, দিকে চলে গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমার এই স্ট্রাইক প্রাইসটা বেশি মাথা লাগানোর দরকার নেই, স্ট্রাইক প্রাইসটা এখন তোমার মাথা লাগানোর দরকার নেই, এটা তুমি তা ভুলে আমি যাও। স্যার যখন ওই ইন্দাবানিতে বাই করবো, ওই যে আপনি যেমন 70-এ যেমন ডেল্টা 70-এ ছিল যেটা, ওইটা বাই করলে মানে যখন শেয়ার মার্কেটে আপ ডাউন করবে তখন তো ওই জায়গাটা আসতে হবে, স্ট্রাইক প্রাইসে তো আসতে হবে, তাই না? না, স্ট্রাইক প্রাইসটা নাই এলো বা দেখো স্ট্রাইক প্রাইসে মনে করো না তুমি এইখান থেকে কিনছো, এটা কিনছো হ্যাঁ 92 ডেল্টা কিনছো, তার মানে কি হ্যাঁ 23,900 এলে তবে তোমার প্রফিট হবে? সেটা না। আমি, আচ্ছা তাহলে তুমি যেখান থেকে কিনছো সেখান থেকে 100 পয়েন্ট মার্কেট, সেখান থেকে মার্কেট যেদিক যাবে, অর্থাৎ এগুলো একটা স্ট্রাইক প্রাইস, এগুলো স্ট্রাইক প্রাইস, এটা তুমি যেদিক মাথা যাবে লাগাবে। বলতে স্যার কোন দিক যাবে আমি বুঝতে পারছি না, এই জায়গাটা আমি আমি মনে ঘুরিয়ে ফেলছি করছি পুরো। মনে করো না এখান থেকে তুমি এই স্ট্রাইক প্রাইসটা তুমি ভুলে যাও, মনে করো এটা নেই, নেই, ঠিক আছে। এটা নেই, এটা নেই ভেবে চলো। তুমি হ্যাঁ এখান থেকে কিনছো, এটা কিনেছো, তুমি বাই করেছো মানে কল বাই করেছো মানে তুমি চাইছো মার্কেট উপরে যাবে। হ্যাঁ এবার এখান থেকে যত পয়েন্ট উপরে যাবে, যদি এখানে 10 পয়েন্ট মনে করো না 25,320 থেকে 25,330 গেল, আচ্ছা 10 পয়েন্ট উপরে গেল, তুমি 10 হ্যাঁ পয়েন্টে পরে বিক্রি করে দিতে পারো। 10 আচ্ছা পয়েন্ট যদি আচ্ছা উপরে আচ্ছা যায়, তুমি 10 পয়েন্টে পরে যদি বিক্রি করে দাও, তাহলে 10 ইন্টু 64, হ্যাঁ, তাহলে 640 টাকা তোমার লাভ হবে। মানে আমি মনে যেখান করো থেকে খুশি এখান থেকে আমি বাই করতে পারি, ঠিক আছে? যেটা সেটা, ইচ্ছা বাই করতে পারো। হ্যাঁ যেটা ইচ্ছা বাই করতে পারি, ওইখান থেকে 10 পয়েন্ট উঠলে আমি 10 পয়েন্টের মতো প্রফিট পাবো, তাই তো? হ্যাঁ 10 পয়েন্ট উঠলে এখান থেকে 10 পয়েন্ট উঠলে তুমি কিন্তু এখান থেকে 10 পয়েন্ট পুরোটা পাবে না। কেন 10 পয়েন্ট পুরোটা পাবে না? এখানে হচ্ছে কি 10 পয়েন্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 10 মানে 1, 10 হ্যাঁ মানে হচ্ছে কি 100, হ্যাঁ এখানে 92 মানে তুমি 9 পয়েন্ট মতো পাবে। আচ্ছা আচ্ছা 9 পয়েন্ট আর পাবো এখানে মানে। এখানে 9 এগুলো 9 পয়েন্ট গুলো, এগুলো মনে করো তুমি 9 পয়েন্ট পাচ্ছ। এই 8 মনে করো এখানে 8 পয়েন্ট পাচ্ছ, ঠিক আছে? এই 10 পয়েন্ট উঠলে তুমি এগুলো পাবে, যে মনে করো কারোর হয়তো আমরা যদি নিচের দিকে এসে দেখি, নিচে থেকে যদি এসে দেখি অনেক কম আছে, এক সেকেন্ড, এখানে দেখো, এখানে মনে করো কারোর আছে 52, তার মানে হুম 10 পয়েন্ট ওটা তুমি কিন্তু হাফ পাবে, হাফের একটু বেশি পাবে, 52 মানে হাফের বেশি। আর যদি আচ্ছা নিচে আচ্ছা আসো আচ্ছা 20 আছে, 10 পয়েন্ট উঠলে মানে তার মানে তুমি কি হবে, 10টাকে 10 পয়েন্ট উঠলে মানে তুমি কি 10 পয়েন্ট পুরো পাবে না, ওখান থেকে তুমি পাবে কতবার, 10-এর থেকে কতবার 2 পয়েন্ট পাবে, যেটা 20 আছে, এখান থেকে 1 আছে 1 পাবে, যেখানে যেটা আছে সামনে তুমি সেটা ধরছো, 9 আছে মানে 9 পাবে, 9 পাবে, 9.2 মানে 9.5 এরকম কিছু হবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা চলো মিউট করে দাও এবার। আচ্ছা সবাই মিউট করো প্লিজ। ও আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে, আপনি যে লাস্ট কথা বলছেন, ভাই আপনার ফ্যান চলছে না, হলে মাইক্রোফোনটা খুলে হেডফোনটা খুলে কথা বলুন, হয়ে যাবে। স্ট্রাইক প্রাইস আর প্রিমিয়াম প্রাইস এর মধ্যে ডিফারেন্স কি আছে? তোমার সমস্যা হচ্ছে কথার মধ্যে, বুঝেছো? তুমি চাইলে হেডফোনটা খুলে দাও, দিয়ে কথাটা বলে নাও। স্যার হ্যাঁ বলো। বলছি স্ট্রাইক প্রাইস আর প্রিমিয়াম প্রাইসের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? দেখো স্ট্রাইক প্রাইস বলতে স্পেসিফিকলি আমরা স্ট্রাইক প্রাইসের উপরে আলোচনা করব, স্ট্রাইক প্রাইসটা অন্য ব্যাপার হয়ে যায়। স্ট্রাইক প্রাইসটা হচ্ছে কি এইটার এই যে প্রাইসটা আছে এর 50 পয়েন্ট উপরে উপরে এক একটা করে প্রাইস করা হয়, উপরে যেগুলো হবে সেগুলোকে আমরা বলে থাকি কি, সেগুলোকে আমরা বলে থাকি আউট অফ দ্য মানি, নিচে যেগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা ইন দ্য মানি বলে থাকি। তো এটা স্ট্রাইক প্রাইসটা নিয়ে আমরা আলোচনা করব, এটাতে আমরা যদি ঢুকে যাই এখন তাহলে আমাদের আরেকটু আগে পৌঁছে যাব, যেহেতু আমরা এটার পরে আমাদেরকে এইগুলো আসতে হবে, তারপরে আমরা স্ট্রাইক প্রাইসটা তেমন ইম্পর্টেন্ট না, আলোচনা করব, বুঝেছো? তাহলে এখন এটা তোমার লাগছে না, তুমি এটা যদি একসাথে সবকিছু বুঝে ফেলো তুমি গুলিয়ে ফেলবে। স্ট্রাইক প্রাইসটা মনে করে নেই, আপাতত স্ট্রাইক প্রাইসটা নেই মনে করে চলো, তুমি মনে করে চলো। স্যার বলো। স্যার আমি বলছি ডেল্টা ভ্যালু তাহলে পার্সেন্টেজ ভ্যালুতে দেওয়া থাকে তো, সেটাই বলছি না। ফের বলো, কেটে গেল কথা। বলছি ডেল্টা ভ্যালু যেটা হ্যাঁ, বলছি বলছেন না কি যে ওটা তাহলে পার্সেন্টেজ ভ্যালুতেই থাকে তো, সেটাই বলছি।
হ্যাঁ অবশ্যই পার্সেন্টেজ ভ্যালুতে থাকে। ডেল্টা মানে এটা আছে, মানে মনে করে নাও আমি যদি বলি মোটামুটি 92 আছে, মনে করো ডেল্টা 92। ডেল্টা 1 মানে মার্কেট 100 উঠলে তুমি 100 পাবে। ডেল্টা 9 মানে মার্কেট 100 উঠলে তুমি 90 পাবে। ডেল্টা 10 মানে মার্কেট 100 উঠলে তুমি 10 পয়েন্ট পাবে। বুঝতে পারলে? স্যার আমার এখানে একটা কোশ্চেন আছে, আমি বলছি ধরুন আমি যদি ধরুন 10 পয়েন্ট তুললাম নিফটিতে, তাহলে ডেল্টা এখানে 9 থাকলে আমি কত পাবো? 9 পয়েন্ট পাবে। মানে আমি আমি নিফটিতে স্যার করলাম 10 পয়েন্ট, মানে ধরুন 25,330 করলাম, ডেল্টা হ্যাঁ আছে 9, তাহলে কত পাবো? তা তুমি 9 টাকাই পাবে। এখন যেহেতু 10 টাকা এখানে হয়েছে, 10 টাকা হ্যাঁ। হয়েছে, তুমি 10 টাকাটা পাবে না। কেন বলো তো? যেহেতু তোমার ডেল্টা আছে 9, ডেল্টা যখন 1 হবে তখন তুমি 10 10 পেয়ে যাবে। আচ্ছা ডেল্টা 1 মানে 100, ডেল্টা যখন আচ্ছা 100 হবে তুমি 10 10 পেয়ে যাবে। ডেল্টা যখন আচ্ছা 90 তার মানে 10 তুমি 10 পাবে না, 9 এর একটু বেশি পাবে। ডেল্টা যখন স্যার 88, বলো। হ্যাঁ বলছি আরেকটা কোশ্চেন স্যার, আপনি তো আগের দিনও আপনাকে আমি বলেছিলাম এই যে ক্লাসগুলো করাচ্ছেন, আমি তো এগুলো সব বুঝতে পারছি, কিন্তু এর ওপর লাইভ মার্কেটে একটা পেপার ট্রেডিং করার না সুবিধা হবে, তাহলে ক্লিয়ারই হবে যতটা আমরা আচ্ছা প্র্যাকটিস শোনো, করব ডেমো। ব্যাপারটা কি বলি, ব্যাপারটা কি হয় না, ব্যাপারটা পেপার ট্রেডিং করার তো প্রশ্ন নেই। আমি তোমাদেরকে আজকের ক্লাসে যদি সম্ভব হয় তোমাদেরকে আমি ট্রেডিং জার্নাল দিয়ে দেবো, কিভাবে কি প্র্যাকটিস করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? সমস্যা নেই, যদি আজকে সম্ভব হয়, নাহলে নেক্সট ডে করিয়ে দেবো, চাপ নেই। কিন্তু তোমরা আজকে এখন কি হচ্ছে না, এখন ট্রেডিং করার মতো জায়গায় এখন তোমরা যাওনি। আজকের ক্লাসটা না হয়ে না গেলে স্যার মোটামুটি। আমি ওটা বলছি না, আমি বলতে চাইছি আপনি যেটুকুনি ক্লাস করাচ্ছেন সেটা আমরা লাইভ মার্কেটে মানে মানে ট্রাই করব কতটা ইমপ্রুভ হচ্ছে দেখার জন্য। হ্যাঁ তুমি যদি কারণ টাকা না আপনার লাগিয়ে এখানে চাইলে, বলছেন আমরা, তুমি যদি মনে করো ডেমো আপনি ট্রেডিং, বলছেন আমি সব করছি, ঠিক আছে সবই তোমার নোট কথা আমি বুঝতে করছি। পারলাম, তুমি আবার মিউট করে, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, মিউট করো। এবার আমি তোমাকে বলছি যে যারা আজকের ডেটে ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে গ্রুপে একটা ডেমো ট্রেডিং অ্যাপস দিয়ে দেবো। তোমরা চাইলে সেই ডেমো ট্রেডিং অ্যাপসে টাকা লাগানোর দরকার নেই, ওখানে অলরেডি ফ্রি টাকা থাকে। সেখানে তোমরা যেগুলো শেখানো হচ্ছে সেগুলো ট্রাই করতে পারো, যে তোমার লাভে আছো না লসে আছো, তোমার লস হচ্ছে কিনা লাভ হচ্ছে সেটা দেখার জন্য, বা ঠিকঠাক এগোচ্ছে কিনা বোঝার জন্য। তার সাথে সাথে ট্রেডিং জার্নালটাও আমরা প্র্যাকটিস করাবো, যাতে মেন মার্কেটে তোমরা কি করছো না করছো সেটা বোঝার জন্য, এবং কিভাবে প্রফিটেবলের দিকে যাবে, কিভাবে আমরা ট্রেডিং জার্নালটাকে ফলো আপ করে সেটাকে কারেকশন করবো, সেটা ধীরে ধীরে করে আলোচনা দিকে যাবো। সেগুলো তোমার কথাটা আমি নিয়েছি, শুনেছি, ঠিক আছে? ওটা আমি ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, বা গ্রুপে আমি বলে দেবো কোন ট্রেডিং অ্যাপসটা, কোনটা ডেমো অ্যাপস ভালো আছে, যেটা দিয়ে তোমরা ট্রেড প্ল্যানিং করতে পারো বা ট্রেড করতে পারো ফ্রিতে এখন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলো। বলছি স্যার নিফটিতে ধরো 10 পয়েন্ট ক্যাপচার করলাম, কিন্তু হ্যাঁ আপনি বলছেন এখানে 9 আছে মানে আমি 9 পয়েন্ট পাবো। এবার 9 পয়েন্ট মানে স্যার ওটা কত টাকা হয়? আপনি বাড়িতে ক্লিক করে যদি একটু হিসাব করে বুঝিয়ে দিতেন ভালো হতো। 9 পয়েন্ট মানে দেখো, প্রথমত যে স্টকে তুমি ট্রেড করছো তার কোয়ান্টিটি, এক লট মানে কত কোয়ান্টিটি, আমি তোমার যদি দেখাই, আমি তোমাকে এবার বোঝাই। মনে করো এটা নিফটিতে তুমি 10 পয়েন্ট ক্যাপচার করেছো, আর এর এক লট মানে কত, দেখো বাইয়ে ক্লিক করছি, এক লট মানে দেখো 65, 65 তো, তাহলে হ্যাঁ 9 × 65 করলে যে টাকাটা হবে তুমি সে টাকাটা পাচ্ছ, 600 টাকার কাছাকাছি পাচ্ছ। বুঝতে পারলে? এবার আচ্ছা মনে করো আচ্ছা। এটার জায়গায় আমি একটা কোনো স্টক দেখাচ্ছি, মনে করো একটা স্টক দেখাচ্ছি, রিলায়েন্স দেখাচ্ছি, বা কোনো একটা টিসিএস দেখাচ্ছি। মনে করো এইখানে তুমি মনে করো না গেলে একের কাছাকাছি গেলে, আচ্ছা একের কাছাকাছি গেলে কোনো একটা জায়গায় গেলে, তো এই ক্ষেত্রে দেখো এর কত কোয়ান্টিটি আছে, এর এক লট মানে 175 কোয়ান্টিটি, এর এক লট মানে 175 কোয়ান্টিটি। তার মানে এইখানে যদি তুমি 10 পয়েন্ট ক্যাপচার করতে পারো তাহলে তোমার এখানে অনেকটা বেশি হয়ে যাবে। 175 175 ইন্টু 10, 1700। অর্থাৎ যে স্টকে তুমি ট্রেড করবে সেই স্টকের এক লট মানে যত কোয়ান্টিটি হবে, যত পয়েন্ট ক্যাপচার করবে সেই কোয়ান্টিটির সাথে গুণ হয়ে যাবে। হ্যাঁ বুঝতে ঠিক পারলে? আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার আচ্ছা যদি তাহলে, সেল করতে চাই স্যার, ওইটা তো দেখালেন না যে সেল করতে চাই তাহলে কিভাবে করতে হবে স্যার? না সেলটা তো শেখাবো, একই জিনিস তো, ও অন্য আচ্ছা কিছু নেই। সেল আচ্ছা আচ্ছা অপশনে আচ্ছা। ক্লিক, দেখো এই সেল অপশনে ক্লিক করলাম, করলাম, হুম হ্যাঁ কি হবে, এক সেকেন্ড, এখানে চলে এলো, এখানে দেখি। আচ্ছা এটাকে আমি প্রথম কেটে দিই। মনে করো আমি যেমন বাই করেছিলাম, আমি হুম এখানে নিফটি দেখাই, বি অপশন ছিল, এস অপশনে ক্লিক করলাম, সেল অপশনে ক্লিক আচ্ছা করে স্টকে করি, হ্যাঁ টের অর্ডার হয়। এক সেকেন্ড দাঁড়াও, আমার এখানে
আগে থেকে তো হয়ে সেলে যাবে। তো আবার 1 লাখ টাকা দেখাচ্ছে দেখলাম। হ্যাঁ দেখাবে তো। সেলেও কি প্রফিট একই থাকবে স্যার? প্রফিট, সেলের ক্ষেত্রে প্রফিটটা অনেক কম হয়, কিন্তু সেলের ক্ষেত্রে তোমার লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আমি তোমায় দেখাবো এক সেকেন্ড এখানে। আচ্ছা দেখো, সেল করলাম, এখানে এক লটে প্রায় 2,14,000 টাকা লাগছে। আচ্ছা যেখানে তোমার বাই করতে, এখানে যদি বাই করে দেখো কত হচ্ছে, 39,000 টাকা লাগছে। আর দেখো সেল করছি 2,14,000 টাকা লাগছে। আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা। এবার আমরা এখানে যখন আমরা করবো স্যার ওইখানে ইন্টারডেতে করবো নাকি যেটাতে আপনার ঠিক করা আছে ওটাতেই করবো? না না, এবার আমি তোমাদেরকে বলবো, আমরা স্পেসিফিকলি ইন্টারডেটাই করব। কেন বলো তো, আমরা ডেলিভারি করলে কিভাবে ফাঁসবো সেটা বোঝাবো, এবার সেটা নিয়ে আমি আলোচনা করবো এক্ষুনি। তো এবার আচ্ছা আমরা ডেল্টাটা মোটামুটি বুঝতে পেরেছি, সবাই মোটামুটি আশা করছি হ্যাঁ বুঝতে পেরেছি। পেরেছি স্যার। তো এইবার আমাদের যে বন্ধু ডেল্টা, এই ডেল্টাটা কিভাবে বাড়ে, আর তার আগে আমরা বুঝি যে বন্ধুর পরে শত্রুটা চিনে ফেলি। শত্রু হচ্ছে গিয়ে থিটা, যাকে আমরা টাইম দিকে বলে থাকি। এটা সেলারদের বন্ধু, এটা আমার সেলারদের বন্ধু, আমাদের না। এটা বায়ারদের শত্রু, আমাদের শত্রু, বায়ারদের শত্রু। এবার থিটাটা কি দেখো, এবার সেলারদের কি লাভ দেখো। সেলারদের কি লাভ, মনে করো না এখানে থিটা তুমি দেখতে পাচ্ছ কত, মনে করো এখানে থিটা দেখতে পাচ্ছ 5। তার মানে, তার মানে তোমার এখানে, আচ্ছা থিটা 5 আছে, এখানে তোমার দেখতে পাচ্ছ তোমার প্রিমিয়াম আছে 801.70। থিটা 5 মানে সারাদিন তুই মনে করো না মার্কেটে শেয়ার কিনে তুমি মনে করো না 6 ঘন্টা, মনে করো 5 ঘন্টার মার্কেট সাপোজ, তাহলে প্রতি ঘন্টায় মার্কেট একই জায়গায় দাঁড়িয়ে আছে 25,320-তে দাঁড়িয়ে আছে 1 ঘন্টা ধরে, এখান থেকে তোমার 1 টাকা কমে যাবে। অর্থাৎ মার্কেট যদি 5 ঘন্টা এই একই জায়গায় দাঁড়িয়ে থাকে, এখান থেকে তোমার 5 টাকা কমে যাবে। অর্থাৎ তুমি এই বায়ার মানে যতক্ষণ মার্কেটে থাকবে ততক্ষণ তোমার থেকে টাকা, যারা সেল করেছে তারা তোমার থেকে টাকা নিতে থাকবে। মার্কেট একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা ইকুইটির ক্ষেত্রে কি দেখেছিলাম, মনে করো না কোনো একটা শেয়ারের প্রাইস 100 টাকা, সেটা যদি সারাদিন 100 টাকা থাকে তাহলে আমাদের টাকা কিন্তু কমতো না, টাকা 100ই থাকবে। কিন্তু এই ক্ষেত্রে তুমি যেহেতু বাই করেছো 100 টাকা, যদি তুমি কোন একটা প্রিমিয়াম কেনো, ওই এই যে থিটা যত আছে সারাদিনে তত টাকা তোমাদের কেটে নেবে, এখান থেকে 5 টাকা মাইনাস হয়ে যাবে, দিনের শেষে দেখবে তোমার 95 টাকা হয়ে গেছে, কিন্তু মার্কেট একই জায়গায় দাঁড়িয়ে আছে, একই জায়গায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ এটাকে আমরা টাইম ডিকে বলে থাকি। এটা হচ্ছে সেলারদের বন্ধু আর আমাদের শত্রু। ডেল্টা সেলারদের শত্রু বলা যাবে না, সেলারদের নর্মালি ব্যাপার, কিন্তু মেনলি আমরা ডাইরেক্ট এখান থেকে আমাদের সেলার আমাদের থেকে টাকাটা কেটে নেবে। যেহেতু সেলার অনেক টাকা দিচ্ছে, সেহেতু সেলারদের রাইটস আছে আমাদের থেকে টাকা খাওয়ার, কিন্তু বায়ারদের রাইটস নেই। বায়াররা যতক্ষণ ওয়েট করবে, প্ল্যাটফর্ম চার্জ তাদেরকে দিয়ে যেতে হবে, ততক্ষণ তাদের থেকে টাকা হবে। সারাদিনের চার্জ এটা 5 টাকা। এবার আমি যদি একটু নিচের দিকে যাই বোঝো, এবার যারা লস করে কেন তোমাদেরকে একটু বোঝাবো। নিচে দিকে একটু এলাম, আচ্ছা নিচে দিকে একটু এলাম, তোমরা খেয়াল করবে। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা এখানে এলাম। এবার দেখো এইখানে মনে করে নাও, এইখানে মনে করো নাও কেউ কম একটু নিচের দিকে আউট অফ দ্য মানি বললাম, বাই করলে সমস্যা। তো আউট অফ দ্য মানিতে কেউ বাই করলো, মনে করো নাও এইখান থেকে কেউ বাই করলো, এখানে থিটা কত আছে, মনে করো নাও 7 আছে, 7 আছে, তাহলে 7 আছে মানে এই তোমার প্রিমিয়াম থেকে, মেন প্রিমিয়াম থেকে কিন্তু 7 টাকা চলে যাবে। অর্থাৎ সারাদিন যদি তুমি ওয়েট করো তাহলে 7 টাকা কিন্তু এখান থেকে কেটে যাবে। মার্কেট যদি একই জায়গায় থাকে 7 টাকা সেলাররা পেয়ে যাবে। অর্থাৎ তুমি যতক্ষণ ওয়েট করবে প্রতি সেকেন্ডে এই টাকাটা সেকেন্ডে ভাগ করা হবে। মনে করো সারাদিনে 6 ঘন্টার জন্য 7 টাকা যদি হয়, তাহলে 1 সেকেন্ডের জন্য কত টাকা হবে, তাহলে সেই টাকাটা কিন্তু কন্টিনিউয়াস তোমার পকেট থেকে এখান থেকে কমতে কমতে সেলারদের পকেটে চলে যাবে, সেলারদের পকেটে চলে যাবে। এই জন্য এটাকে আবার টাইম ডিকে বলা হয়, যত টাইম যাবে তত তোমার থেকে টাকা যেতে থাকবে। ওই জন্য আমরা স্পেসিফিকলি অপশন ট্রেডিং এর ক্ষেত্রে যত তাড়াতাড়ি পাই কুইক প্রফিট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ এখানে হয়তো এটা অনেক বেশি আছে, তুমি বুঝতে পারছো বেশি আছে, সমস্যা নেই। যখন তুমি একটু নিচের দিকে আসবে অনেক কম কম দেখতে পাবে, অনেক কম কম বলতে দেখো এখান থেকে যদি আমরা দেখি, খেয়াল করে দেখি, এখন যেহেতু এটা এক্সপায়ারিটা 24 ফেব্রুয়ারি আছে, এক সেকেন্ড এটা আমরা লেটেস্টটা করে নিলাম, যেটা বর্তমানে চলছে 24 ফেব্রুয়ারি বলে তোমার মনে হচ্ছে। এবার লেটেস্টটা করে নিলাম, লেটেস্টটা করার পরে নিচের দিকে আসছি। এবার খেয়াল করে দেখো, কেউ মনে করে নাও যে অনেকে আরো লস কেন করে, আরো অনেকে আছে টাকা কম আছে, সে এখান থেকে মনে করো না 1 লট বাই করে নিল, এখান থেকে 1 লট বাই করে নিল, এইখান থেকে সরি এখান থেকে এই লটটা বাই করলো। এটা বাই করতে অনেক কম পয়সা খরচা হবে, মনে করো বা এটা কথা বলি, এটা বাই করে নিল, তাহলে সে এটা ইন্টু 65 যত টাকা হয়, তাহলে তার 1 লট বাই করতে তত টাকা খরচা হবে। কিন্তু
এর পাশে থিটা দিয়ে আছে 4.4। অর্থাৎ তুমি যদি চুপচাপ ওয়েট করো, শেয়ারটাকে কিনে হোল্ড করো, তাহলে সারাদিনে এই 5 টাকা থেকে এটা মাইনাস হয়ে যায়, 5 টাকা 64 পয়সা থেকে 4.4 মাইনাস হয়ে যাবে। অর্থাৎ পরের দিন গিয়ে দেখবে মার্কেট হয়তো একই জায়গায় দাঁড়িয়ে আছে 25,320, কিন্তু তোমার টাকাটা কমে কত হয়ে যাবে জানো? এই 4 এটা মাইনাস হয়ে গেলে কত থাকে? আনুমানিক 1 টাকা। তাহলে এই প্রিমিয়ামটা পরের দিন 1 টাকা হয়ে যাবে। তার পরের দিন মার্কেট খোলার 1 ঘন্টা পরে দেখবে জিরো হয়ে গেছে। অর্থাৎ মার্কেট একই জায়গায় দাঁড়িয়ে আছে, তোমার টাকা শেষ। যেটা ইকুইটির ক্ষেত্রে হয় না, কিন্তু অপশন মার্কেটে এগুলো হচ্ছে। যেমন মনে করো এটা তোমার 8 আছে, তুমি এটা বাই করেছো, তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 14 টাকা 65 পয়সা হচ্ছে এর এক লটের দাম হয়তো কত দাম হবে, মোটামুটি ধরে নাও হয়তো 2000 টাকা দাঁড়ালো, কথা হিসেবে বলছি। যে 2000 টাকা দাঁড়ায় বা 1000 টাকা যদি দাঁড়ায়, তাহলে এর থেকে একদিনের চার্জ হচ্ছে 8 টাকা। তাহলে তুমি যদি 3:30 পর্যন্ত ওয়েট করো, তাহলে এই 14 টাকা থেকে 8 টাকা কমে যাবে, তাহলে তোমার থাকবে হয়তো 6 টাকা। পরের দিন মার্কেট 2-3 ঘন্টা পরে দেখবে এটাও জিরো হয়ে গেছে, এটাও জিরো হয়ে গেছে। তাহলে এই সবগুলো যারা বাই করছে, কম কম টাকা যারা বাই করছে, তাদের টাকা তো এমনি অটোমেটিক্যালি যদি হোল্ড করে তাদের টাকা জিরো হয়ে যাবে। মানে বায়াররা কিভাবে লস করছে? কিচ্ছু করার দরকার নেই, মার্কেট একই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু তোমার টাকা জিরো। কারণ এই থিটাটা যারা আছে, থিটা হচ্ছে তোমাদের শত্রু। থিটা যতটা আছে সারাদিন তোমার এই মেন টাকা থেকে তত টাকা কেটে না হবে। থিটার সম্বন্ধে কার কোনো ডাউট আছে? না আচ্ছা, কারো কোনো ডাউট থাকলে থিটা সম্বন্ধে বলো। না স্যার। তাহলে না স্যার। তাহলে কি বুঝলাম? থিটা মানে হচ্ছে কি তোমার সারাদিনের চার্জ। এটা হচ্ছে কি প্ল্যাটফর্ম চার্জ। এই টাকা থেকে মাইনাস হয়ে 15 টাকা থেকে তুমি এটা যদি কেনো, তাহলে সারাদিনের 12 টাকা কমে যাবে 15 থেকে। মানে সারাদিনের চার্জ, এটা আপ ডাউন হয়, এটা বাইরে কমতে পারে। তার মানে যদি 2 দিন হোল্ড করো, অনেকে এটাকে 2 দিন 4 দিন করে হোল্ড করে না, এই 2 দিন হোল্ড করে দেখবে তোমার টাকাটা জিরো হয়ে গেছে। যে ক টাকা লাগিয়ে রেখেছিলে, মার্কেট যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে, তোমার টাকা জিরো। সেই জন্য স্যার আপনি একটু আগে বলছিলেন স্যার 1 ঘন্টা পরে পরে টাকাটা কেটে নেবে, নাকি এই 12 টাকা পুরো প্রতি সারা সেকেন্ডে দিনের জন্য কাটবে? এটা প্রতি সারাদিনের জন্য। মনে করো সারাদিনের জন্য যদি 12 টাকা হয়, তাহলে প্রতি সেকেন্ডে কত টাকা হচ্ছে, কত কয়েক পয়সায় চলে আসবে। সেই হিসেবে তুমি যদি 1 ঘন্টা ওয়েট করো, মনে করো 2 টাকা কাটবে। আধা ঘন্টা ওয়েট করলে 1 টাকা কাটবে, এখান থেকে 1 টাকা কাটবে। আচ্ছা 25 মিনিট আচ্ছা ওয়েট করলে 30 মিনিট ওয়েট করলে মনে করো 50 পয়সা কাটবে। তাহলে এইভাবে প্রতি সেকেন্ডে টাকা কাটবে মনে করো, কিন্তু আচ্ছা, মানে স্যার হচ্ছে পুরো দিনের জন্য 12 টাকা কাটবে, হ্যাঁ তাই পুরো তো? দিনের জন্য 12 টাকা। তুমি যদি আধা ঘন্টা ওয়েট করো তাহলে 6 ঘন্টার জন্য যদি 12 টাকা হয়, তাহলে আধা ঘন্টার জন্য তাই কাটবে। বুঝতে পারলে আচ্ছা কি? আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। তাহলে আমরা কি বুঝলাম? ডেল্টা হচ্ছে কি আমাদের জন্য বেস্ট, কিন্তু থিটা আমাদেরকে দেখতে হবে। থিটা কিন্তু আমাদের শত্রু, যত বেশি থিটা হবে তত বেশি কিন্তু আমাদের জন্য সর্বনাশ। তাহলে থিটা হচ্ছে কি ওই থিটার টাকাটা ডাইরেক্ট কিন্তু সেলাররা পেয়ে যাচ্ছে। যে সেলাররা অত টাকা দিয়ে আমাদেরকে অফার করছে, থিটার টাকাটা কিন্তু সেলাররা পেয়ে যাচ্ছে। তাহলে আমরা দুটো জিনিস ক্লিয়ার করতে পারলাম, ডেল্টা আর থিটা, এই দুটো আমাদের মেন জিনিস। তারপরে আছে ভেগা আর গামা। গামাটা ভেগাটা খুব ইম্পর্টেন্ট না, তারপরেও আমি ভেগাটা ভোলাটিলিটি ইন্ডেক্স বা ওটা খুব বেশি তোমার কার্যকারী হবে না, পরে চাইলে আমি কভার করে দেবো। বাট গামাটা একটু বুঝিয়ে দিই। গামাটা হচ্ছে কেন বুঝতে হবে? গামা ব্লাস্ট করে, গামা ব্লাস্ট এমন একটা জিনিস, গামা কিন্তু অনেক সময় 10 টাকাকে একদিনে 100 টাকা করে দিতে পারে। গামা অনেক তুমি শুনবে গামা ব্লাস্ট হয়েছে, এটা স্পেসিফিকলি এক্সপায়ারের দিন হয়, কিন্তু গামা ব্লাস্টের চক্করে কেউ যাবে না। গামা ব্লাস্টের চক্করে গেলে 99.9% চান্স তোমার সেই দিন গামা ব্লাস্ট তুমি ধরতেই পারবে না। সেটা তো আমরা বুঝবো, গামা ব্লাস্ট নিয়ে হয়তো ক্লাস হবে। তো বর্তমানে বলছো গামা ব্যাপারটা কি? গামাটা হচ্ছে কি এমন একটা জিনিস, এই ডেল্টা, এই বলছো এই ডেল্টা যে তোমাদের বন্ধু, এর সাথে সম্পর্ক আছে, এর সাথে সম্পর্ক আছে। ডেল্টা কতটা বাড়বে সেটা ডিসাইড করে গামা। কিভাবে ডিসাইড করে একটুখানি ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাই। 1 সেকেন্ড জল খেয়ে নি। আচ্ছা, এইবার মনে করে না, আমি একটু বোঝাই। তাহলে মনে করে না এর ডেল্টা 9 আছে, সরি এর থিটা উপরটাই বোঝায়, সুবিধা হবে। এর গামা 0.007 আর ডেল্টা হচ্ছে কে 70। তাহলে গামা কতটা বাড়লে, এই যে ডেল্টা বাড়লে তো তোমার লাভ, তুমি 70 ডেল্টাতে কিনলে, মনে করো না এটা তো পরিবর্তন, এটা সবাই পরিবর্তন হয়, কিছুক্ষণ পর পর পরিবর্তন হয়। মনে করো ডেল্টাটা বেড়ে 75 হয়ে গেল, তাহলে তোমার তো লাভ হবে না। তুমি 70-এ কিনেছিলে কম টাকা দিয়ে, 5 মিনিটের মধ্যে ডেল্টা বেড়ে 75 হয়ে গেল, অর্থাৎ ডেল্টা কমেও গেল। বেশিরভাগ ক্ষেত্রে ডেল্টা বাড়বে,
ডেল্টা যেটা কতটা বাড়বে সেটা ডিপেন্ড করে কিন্তু গামা থেকে। এবার গামাটা, এবার আমরা যখন বাই করব আমাদেরকে কিন্তু গামাটাও দেখে নিতে হবে। তার জন্য আমি একটু ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাবো, সেটা তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। তো এবার মনে করো আমি যদি উদাহরণ হিসেবে ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এক সেকেন্ড। আচ্ছা, এবার বোঝো। মনে করে নাও গামা 7, যদি গামা 0007 হয় তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি, কিভাবে ক্যালকুলেশন করে তোমাকে বোঝাই। মনে করে নাও ইন্ডেক্স 100%, 100 বাড়লো, 100 বাড়লো, যদি 100 বেড়ে মনে করে চলে গেল 25,320 থেকে, সরি 25,340 করে হয়ে যায়, এখান থেকে বাড়লো 25,420 করে দিলাম, তাহলে 100 পয়েন্ট বাড়লো। যদি 100 পয়েন্ট বাড়ে, মনে করে নাও এখানে আমি লিখছি 100 পয়েন্ট যদি বাড়ে, ইন্ডেক্স যদি 100 পয়েন্ট বাড়ে, IN, একটু সময় লাগবে হয়তো আমার এতে লিখতে সমস্যা হয়, IND, ইন্ডেক্স মানে ওইটা যেটা আমরা এটা দেখাচ্ছি, এটা INDEX, ইন্ডেক্স, ইন্ডেক্স যদি 100 পয়েন্ট বাড়ে তাহলে গামা কত বাড়বে। মনে করো এখানে গামা আছে কত আছে 7, তাহলে 7-এর সাথে 100 গুণ হবে, তাহলে 100 ইন্টু 0. তিনটে জিরো, ফের 0.007, তাহলে কত হবে যদি আমরা ক্যালকুলেট করে দেখি এখানে, দেখো এক সেকেন্ড, তাহলে ইন্ডেক্স 100 পয়েন্ট গেল, সরি বেশি মেরে ফেলেছি, আর এখানে 0.007 আছে, ইন্টু করব, ইন্টু 0. একটা দুটো তিনটে 0.7 ইজিক্যাল টু কত হলো, ইজিক্যাল টু হলো 0.07। তার মানে 0.07 এর সাথে এটা কত ছিল, ডেল্টা 70 প্লাস 0.70, তার মানে এটা কত হয়ে যাবে, তাহলে এটা ইজিক্যাল টু কত করেছিলাম, 70 হয়ে যাবে। এটা তাহলে বেড়ে, সরি ফর দ্যাট, গুলিয়ে গেল, কোথায় রাখলাম, আগে একটা একটা করে করি, তাহলে এটা কত বেরিয়েছিল আমরা প্রথম দেখলাম, এক সেকেন্ড স্যার 0.77 হয়েছিল। 0.77 হয়েছিল, তাহলে এটা বেড়ে কত হবে, 0.77 হয়ে যাবে, 7 থেকে বেড়ে এটা কত হয়ে যাবে, 0.77, তার মানে তোমার জন্য আরো লাভ হয়ে গেল, বেড়ে গেল। আর এটা কত হয়েছিল আমরা দেখলাম 100 ইন্টু, এক সেকেন্ড, 100, স্যার ওটা তাহলে হয়েছিল 0.07। হ্যাঁ ওইটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, তাহলে লিখে রাখি, 0.0 ছিল 0.3, আর এটা যেটা থাকবে 7, 8, 9 যা আছে, 7 আছে, 7টা ধরলাম, 7 করলে কত হলো 0.007, তাহলে এখানে কত হলো 0.07 এর সাথে এটা যোগ হয়ে যায়, প্লাস 0.70 ইজিক্যাল টু ডেল্টা বেড়ে হয়ে যাবে 0.77। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এর জন্য কতটা ইম্পর্টেন্ট, তাহলে গামাটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। তাহলে গামা বেশি দেখবো, যখনই দেখবো যে ডেল্টার সাথে সাথে গামা বেশি আছে এবং লাস্ট ট্রেডিং প্রাইস কমে পাচ্ছি, তাহলে আমরা এই গামা নয় মানে আরো ভালো আমাদের জন্য। কিন্তু এখানে আমাদের দেখতে হবে ডেল্টাও কত আছে, তো এটা আমরা নামা শিখবো, শুধু এটুকু তোমরা তাহলে বুঝলে, গামা থেকে গামা যত বেশি হবে তত কিন্তু ডেল্টার জন্য অর্থাৎ বায়ারদের জন্য সুবিধা। তাহলে 100 পয়েন্ট যদি মুভ করে তাহলে গামাও বেড়ে যাবে, ডেল্টা বেড়ে গেল, ডেল্টা বেড়ে যাওয়া মানে তোমার টাকাটাও বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে, প্রথম তোমার এক লট এখানে কত টাকা লাভ হচ্ছিল, এক সেকেন্ড, প্রথম তোমার কত টাকা লাভ হচ্ছিল, মার্কেট 100 পয়েন্ট গেলে এখানে কত টাকা লাভ হচ্ছিল, এক সেকেন্ড, এটা যেহেতু 65 ছিল আমাদের, 65 ইন্টু মার্কেট 100 পয়েন্ট মানে যদি 70 আছে, 70 আমরা নেব, প্রথম লাভ হচ্ছিল কত, 4,000,
550, যেহেতু 77 হয়ে গেছে, এবার আমাদের যেহেতু ডেল্টা গামা ব্লাস্ট হয়ে ডেল্টা বেড়ে গেছে, 77 হয়ে গেছে, তার মানে টাকাটা আমাদের আরো বেড়ে গেল। কত বেড়ে যাবে দেখো, 77 ইন্টু 65, তাহলে 5000 হয়ে গেল। কোথায় 4000 কত টাকা ছিল, 5000 টাকা হয়ে গেল। তাহলে গামা আমাদের জন্য বন্ধু, গামা হচ্ছে কি বারে, যত গামা বেশি হবে তার সাথে ইন্ডেক্স ইন্টু করলে, মানে 100 পয়েন্ট যখন মার্কেট উঠে যাবে সাথে সাথে তোমার এইটা গামাটা ডেল্টাও বেড়ে যাবে, অর্থাৎ লাভের উপর লাভ। এই জন্য গামাটা আমাদের জন্য কার্যকরী। গামাটা এইভাবে ক্যালকুলেশন করি। গামা যেটা কিভাবে বের করি, এই গামা কিভাবে অ্যাড হয়, প্রথমে ইন্ডেক্স যেটা বাড়লো, মনে করো 100 পয়েন্ট বাড়লো, তাহলে 100 ইন্টু গামা করে যেটা বেরোবে সেটার সাথে ডেল্টা যোগ করলে যেটা হবে সেই ডেল্টা বেড়ে সেখানে চলে যাবে। ডেল্টা এইভাবে ইনক্রিজ হয়। তো চলো, আশা করছি তোমরা ডেল্টা, গামা, এটা ভলিটিলিটি ইন্ডেক্স যেটা আমরা এটা বলে থাকি, এটা ভলিটিলিটি ইন্ডেক্স, ইমপ্লাই ভলিটিলিটি যেটা আমরা বলে থাকি, সেটা অন্য কোনো ব্যাপার নেই। এটা আমরা আইবি, ইমপ্লিট ভলিটিলিটি যেটা আইবি বলা হয়, সেটা এটার সাথেও একটা ব্যাপার আছে, গ্রিক্সের একটা রিলেশন আছে, সেটা আমরা পারলে হয়তো পরে ব্যবহার করব, বা এটা আমরা এখন করবো না, কারণ এটা আলোচনা করলে আরেকটু বড় ক্লাস হয়ে যাবে। অলরেডি ক্লাসের অনেকটা বড় ভিডিও হয়েও গেছে। তো এই পর্যন্ত আশা করছি সবার ডাউট ক্লিয়ার আছে অপশন সম্বন্ধে। এবার আমরা পরের ক্লাসে বোঝার চেষ্টা করব। তাহলে আমরা এবার যদি বলি যে এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করি যে তাহলে কোন প্রিমিয়ামটা নেব। প্রিমিয়াম নেওয়ার আগে আমাদেরকে দেখতে হবে যে প্রাইস, মনে করো 342 টাকায় 70 আছে 342 টাকায়, আর কত গামা আছে 7 আছে, তার মানে আমরা চেষ্টা করবো আর একটু নিচের দিকে আসবো, এটা নিতে পারি একটু কম টাকাতে কিন্তু এর গামা বেশি আছে, তাহলে মনে করলে আমরা এটাও সিলেকশন করতে পারি, কম টাকাতে গামা বেশি আছে তাড়াতাড়ি ইনক্রিজ হবে, এটাও নিতে পারি, বা এটাও নিতে পারি, সমস্যা নেই। তাহলে এবার যখন আমরা গামা বেশি আছে, কম টাকায়, ভালো ডেল্টা ভালো গামা, ভালো ডেল্টা ভালো গামা থাকা মানে ভালো, তাহলে এবার আমরা কম টাকা, এই যে মেনলি টাকা, তোমার পকেট মানি, এটা মেন মাথায় রাখতে হবে, এটা হচ্ছে টাকা, এই টাকা দিয়ে কিনতে হচ্ছে। সেই ক্ষেত্রে তোমার দেখতে হবে যে ডেল্টা ঠিক আছে, গামাও ভালো আছে, সেরকম দেখে আমাদেরকে বারবার বাই করতে হবে। আর থিটা কম আছে, থিটা কম আছে, ডেল্টা গামার ভালো আছে, সেটা আমাদেরকে দেখে তবে প্রিমিয়াম চুজ করতে হবে। এবং প্রিমিয়াম চুজ করার উপর চাইলে আমি ফের একটা পরে ক্লাসে আমাদের তো আরো আলোচনা হবে, সেখানে আমরা আলোচনা করে নেবো। তাহলে এই পর্যন্ত আমাদের আজকে ক্লাস থাকছে। কারো কোনো ডাউট থাকলে বলতে পারো, ডাউটটা সলভ করে আমি ক্লাসে বলছিলাম যে বলো। স্যার, বলছি আপনি বলছেন যে সারাদিনে যদি ধরুন যদি 20 টাকা কিনি, আচ্ছা, তোমার তাহলে কথাটা না যে ব্রেক করছে, তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো, কথা ব্রেক করছে। স্যার এটা বলছি কল পুটের ক্ষেত্রে সব একই সিস্টেম হবে তো? একদম একই সিস্টেম হবে। যেমন মনে করো এখানে তুমি যেমন এটা দেখছো এর উল্টো সাইডে হবে, মনে করো এখানে ডেল্টা এ আছে, তুমি এবার এখানে ডেল্টা দেখতে পাচ্ছ নিচের দিকে বেশি, দেখতে পাচ্ছ, যেহেতু এটা ইন দা হ্যাঁ। মানি, এর ক্ষেত্রে ইন দা মানি, এটা ইন দা মানি, আমরা বলেছিলাম যে এটা উপরে ইন দা মানি, নিচে ইন দা মানি, এটা আউট অফ দা মানি, এটা আউট অফ দা মানি, এটা আউট অফ দা মানি, যেহেতু উল্টোটাই সেই একই জিনিস, এটা উল্টে দেওয়া শুধুমাত্র, অন্য কোনো ব্যাপার নেই। সব ক্ষেত্রে তোমাদেরকে একই জিনিস কার্যকারী হবে। কলের ক্ষেত্রে বাই, মার্কেট উঠলে কলের সাইড থেকে নেবো, যদি মনে হয় মার্কেট পড়বে তাহলে পুটের সাইড থেকে নেবো, স্যার ঠিক আছে। স্যার বাইয়ের সময়, বাই করার সময় প্রিমিয়াম বাই করব, আর সেলের সময় কি আমাকে স্ট্রাইক প্রাইসটা সেল করতে হবে? কিচ্ছু না, তুমি অটোমেটিক ওখানে এক্সিট করে দেবে না, তোমার যখন বাই করা থাকবে তা ওখানে ক্লিক করলে তোমার যখন প্রফিট হচ্ছে যা হচ্ছে, যেমন তুমি স্টকের ক্ষেত্রে সেল করে দাও অটোমেটিক, ওটার উপর ক্লিক করে এক্সিট করে দিলে এক্সিট হয়ে যায়, তেমন অন্য কোনো ব্যাপার না। তোমার কেমন টাকা বাড়ছে দেখবে, যেমন আমরা ইকুইটি মার্কেটে দেখি টাকা বাড়ছে, এবার বেরিয়ে যাবো, এক্সিট করে দিলাম, এখানে তেমন এক্সিট করে দেবে, না, অন্য কোনো এক্সিট ব্যাপার না। হলাম, বলছি যে সেল করার ক্ষেত্রে আমার কোন টাকাটা লাগবে, সেলের সময় আমি কোন না, অ্যামাউন্টটা তোমার লাগাবো? সেলের টাইমে সময় টাকা, সেল করার সময় টাকা লাগবে, যে টাকা ছিল ওই টাকাটাই থাকবে না, তুমি তো অলরেডি বাই করে রেখেছো, তোমার তো সেল করা মানে অন্য টাকা লাগবে কেন, যখন তুমি সেল না, ওই আপনি ডাইরেক্ট কত। বলছিলেন না, আপনি বলছিলেন না যে সেল থেকে, সেল করা থেকেও শুরু করা যায়, বায়ার থেকে সেলাররা প্রফিট হয় বেশি। হ্যাঁ, তখন দেখো এবার সেল করতে গেলে আমি যদি বলি, দেখো একই জায়গায়, আচ্ছা মিউট করো সবাই প্লিজ। সেলাররা বেশি প্রফিট করে, প্রথমত থিটা সেলাররা পাচ্ছে, দ্বিতীয়ত সেলারদের যেহেতু প্রচুর টাকা, সেলাররা মার্কেটটা যদি একই জায়গায় দাঁড় করিয়ে রাখে তাহলে সেলারদের প্রফিট হবে, কারণ প্রতিটা মুহূর্তে টাকা চলে যাবে বায়ারদের ক্ষেত্রে, একটা অ্যাডভান্টেজ আছে। দ্বিতীয়ত কি হয় না, সেলারদের যেহেতু বেশি টাকা, ওরা ভলিউম ক্রিয়েট করতে পারে, ফেক অনেক সময় ফেক ভলিউম ক্রিয়েট করে মার্কেটটাকে একটু উপরে তুলে দেয়, একটু নিচে নামিয়ে দেয়, নিজের মতো করে চালাতে পারে। আর তৃতীয়ত যদি আমরা বলি, দেখো সেলারদের ক্ষেত্রে এই দেখো, এই আমরা যে সেল অপশন করি, একই জিনিসে সেল করছে, দেখো
একই ডাইরেক্ট সেল করছে, তাহলে সেল করতে আমার লেগে যাচ্ছে 2 লক্ষ টাকা। যেহেতু এত টাকা সেলাররা দিচ্ছে, সেই জন্য সেলাররা কি কি ফ্যাসিলিটি পাচ্ছে? সেলাররা ফ্যাসিলিটি পাচ্ছে থিটাটা, অর্থাৎ প্ল্যাটফর্ম চার্জ, অর্থাৎ তার টাকার ইন্টারেস্ট এখান থেকে পেয়ে যাচ্ছে, এটা ধরতে পারো। তাহলে তুমি ডাইরেক্ট সেল করতে পারো, সেল করলে একই ব্যাপার, বাই যেমন সেল তেমন, কিন্তু সেল ক্ষেত্রে দেখো 2 লক্ষ টাকা লাগছে, বাই সিলেক্ট করলে লাগছে 22,000 টাকা, শুধু এই তফাৎ। এবার বাই করার পরে যখন তোমার লাভ হয়ে যাচ্ছে, তখন তুমি এক্সিট করতে পারো, এক্সিট মানে সেল। তখন তো আর তখন সেল করা মানে টাকা লাগবে না, তখন সেল করা মানে যে এই টাকাটা লাগবে এরকম ব্যাপার না। বাই করতে গেলেই যেটা লাগবে ওটা, সেল মানে তুমি তো বেরিয়ে যাচ্ছ, তোমার তো মালটা কেনা আছে, তুমি বেরিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই। বুঝতে পারলে? স্যার বলছি আমি একটা আউট কোশ্চেন করবো স্যার। আচ্ছা চলো, আমি ক্লাসটা শেষ, আচ্ছা আউট কোশ্চেন করতে পারো, আমি রেকর্ডিংটা তাহলে শেষ করে দিই। হ্যাঁ ঠিক আছে।